ছবিতে দেখা যাচ্ছে আইএস সদস্য গুলি ছুড়ছেন কালো একটি গাড়ি লক্ষ্য করে। কিছুক্ষণ পর জানা গেছে গাড়িতে পড়ে আছে ৩৭ বছর বয়সী এক মহিলার নিথর মরদেহ। আত্মরক্ষাতে এভাবে মহিলাটিকে গুলি করেছে আইএস, এমনটি মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় তিনি আরও লিখেছেন, গাড়ি চালক মহিলাটি অত্যন্ত বিশৃঙ্খল, বাধা সৃষ্টিকারী এবং প্রতিরোধকারী ছিলেন, যিনি পরে হিংস্রভাবে, ইচ্ছাকৃতভাবে এবং নৃশংসভাবে আইএস কর্মকর্তাকে গাড়ি চাপা দিয়েছেন। মিনেসোটা গভর্নর টিম ওয়ালস বলেছেন, বুধবার মিনিয়াপোলিসে অভিযানের সময় একজন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্ট গাড়িতে থাকা এক মহিলাকে গুলি করে হত্যা করার ঘটনায় তিনি রাজ্যের ন্যাশনাল গার্ডকে প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন এবং শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানিয়েছেন। গভর্নর ওয়ালস একটি সংবাদ সম্মেলনে আরও বলেন, কোনো কারণ ছাড়াই আমাদের একজন ব্যক্তি তার গাড়িতে মৃত অবস্থায় পড়ে আছেন এবং তিনি এই গুলি চালানো ঘটনাকে প্রতিরোধযোগ্য ও অপ্রয়োজনীয় বলে নিন্দা করেন। এদিকে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিনের মতে, বুধবার সকালে যখন একজন আইএস কর্মকর্তা তাকে গুলি করে হত্যা করেন, তখন ওই মহিলাটি আমাদের আইন প্রয়োগকারী কর্মকর্তাদের উপর গালি চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। গুলি চালানোর পর মিনিয়াপলিসের স্থানীয় ঘটনাটি নিন্দা জানিয়ে বিক্ষোভ করে। আইন প্রয়োগকারী সংস্থা এই সময় কিছু বিক্ষোভকারীর উপর কাঁদানে গ্যাস এবং পেপার স্প্রে নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিছু বিক্ষোভকারী কর্মকর্তাদের দিকে বরফের গোলাও ছুটতে দেখা যায়। একজনের হাতে লজ্জা লেখা একটি প্ল্যাকার্ডও ছিল। মিনিয়াপলিস পুলিশ জানিয়েছে, প্রাথমিক তথ্য থেকে জানা যায় যে মহিলাটি তার গাড়িতে ছিলেন এবং রাস্তা আটকে রেখেছিলেন। পুলিশ বলছে, এক পর্যায়ে একজন ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তা পায়ে হেঁটে তার কাছে যান এবং গাড়িটি চলতে শুরু করে। সে সময় অন্তত 2টি গুলি চালানো হয়েছিল। এরপর গাড়িটি রাস্তার পাশে ধাক্কা খায়। পুলিশ আরও বলছে, এমন কোনো ইঙ্গিত নেই যে এই মহিলা কোনো আইন প্রয়োগকারী সংস্থার তদন্ত বা কার্যকলাপের লক্ষ্যবস্তু ছিলেন। কর্মকর্তাদের মতে মহিলাটির মাথায় গুলির আঘাত ছিল এবং তাকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি মারা যান। আরিফুর রহমান, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক। দর্শক, আসলে খুব লোমহর্ষক এই ঘটনা। এটা আমার মনে হয় আমরা টাইমে এক্সক্লুসিভ এই ধরনের জিনিস কখনো করি না, বা আজকে করতে আমরা বাধ্য হলাম এই কারণে যে আসলে আইস কর্তৃক এইভাবে একজনকে গুলি করা, এটা আমরা এর আগে আমি কখনো দেখি নাই। সো আজকে এই ঘটনা ঘটেছে এবং এ নিয়ে অনেক উদ্বেগ, উৎকণ্ঠা আছে এবং আমাদের কমিউনিটি যারা আছেন তারাও সতর্ক থাকবেন। এই কারণেই এই বিষয়টিকে এত গুরুত্ব দেওয়া হয়েছে। যাই হোক, আজকে যে বিষয়গুলো আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তা জানাচ্ছি। প্রথমেই আজকের বিষয়ের মধ্যে আছে মিনেসোটাতে নজিরবিহীন ঘটনা ঘটেছে। আইস এজেন্ট কর্তৃক গাড়ি চালক নারীকে আপনারা দেখেছেন যে গুলি করে হত্যা করা হয়েছে। গভর্নর এবং মেয়র নিন্দা করেছেন এবং সারা যুক্তরাষ্ট্রে এ নিয়ে উদ্বেগ এবং উৎকণ্ঠা বিরাজ করছে। আপনারা জানেন যে আমেরিকায় ভিসা বন্ড তালিকা যে প্রেসিডেন্ট ট্রাম্প চালু করেছিলেন, বাংলাদেশ প্রথম দিকে তার অন্তর্ভুক্ত ছিল না। গতকালকে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর কারণ কি? এটা কি কূটনৈতিক ফেলিওর, না কি কারণে এই ধরনের ঘটনার শিকার আমরা হয়েছি? এই বিষয়টি আজকে আমরা জানার চেষ্টা করব। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রে বর্তমান একটা পরিস্থিতির মধ্যে দিয়ে, বিশেষ করে ইমিগ্রেন্ট কমিউনিটি যারা, তারা একটা বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন। এই সময়ে আপনি কিভাবে আপনার জীবনকে পরিচালনা করবেন, কীভাবে কী করণীয় আপনার কি, এই বিষয়টি আজকে আমরা জানার চেষ্টা করব। ট্রাম্পের আগ্রহ গ্রিনল্যান্ড নিয়ে, ভবিষ্যৎ গ্রিনল্যান্ড নিয়ে, ভবিষ্যৎ কী গ্রিনল্যান্ডের, এই বিষয়টি আজকে আলোচনা করব। নিউ ইয়র্ক সহ 5 ডেমোক্রেটিক স্টেটে $10 বিলিয়ন ফেডারেল বাজেট কাট, কী ধরনের সমস্যায় পড়তে পারে এই স্টেটের নাগরিক যারা বা বাসিন্দারা, এই বিষয়টি আজকে আমরা জানার চেষ্টা করব। এবং এবছরের মধ্যবর্তী নির্বাচন নিয়ে ট্রাম্পের ইমপিচের যে ভীতির কারণ কি, এই বিষয়টিও জানার চেষ্টা করব। আর বাংলাদেশ প্রসঙ্গে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন এবং যখন বেগম খালেদা জিয়ার মৃত্যু এবং তারেক রহমানের আগমন, একে কেন্দ্র করে পুরো দেশ জুড়ে বিএনপির একটি জয়যাত্রার একটা আপনার প্লাবন দেখা যাচ্ছে। এই সময়ে
একদিকে বেগম জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে শোক, বা তারপরেও একটা সিম্প্যাথি ক্রিয়েট হয়েছে সারা দেশে বিএনপির প্রতি, এবং তারেক রহমান এসেছেন তাকে নিয়ে, যে পুরা দেশে যে এক ধরনের আগ্রহ, তার প্রতি কৌতূহলের মধ্যেও জগন্নাথ কলেজের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, এই নির্বাচনে ছাত্র শিবির পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছে। এর তাৎপর্য কি, এটার কোনো পলিটিক্যাল সিগনিফিকেন্ট আছে কিনা, এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছেন জনাব গোলাম মুর্তজা, যিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের মুখপাত্র, তিনি আজকে আমাদের সাথে যুক্ত হবেন। জনাব হাসান ফেরদৌস, ইব্রাহিম চৌধুরী খোকন এবং শওকত আলী সাগর। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন আমাদের প্রিয় নাজমুল হাসান। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর জানুয়ারি 7 তারিখ বুধবার, একটু আগে এই যে রিপোর্টটি আপনারা দেখলেন, মিনেসোটায় আইস কর্তৃক একজন 37 বছর মহিলাকে হত্যা করার ঘটনাটি, গুলি করার ঘটনাটি, এই বিষয়ে দীর্ঘদিন ধরে আমরা এই অনুষ্ঠানে বলে এসেছি। প্রেসিডেন্ট ট্রাম্প এবং হোমল্যান্ড সিকিউরিটির যিনি প্রধান, তিনি আইস কর্তৃপক্ষকে তাদের জীবনের নিরাপত্তার জন্য সামান্যতম ভীতি যদি মনে করেন, ভয়ের কারণ মনে করেন, তারা নির্দ্বিধায় গুলি চালাতে পারেন। তাদের গুলি চালানোর ক্ষেত্রে মানে লক্ষ্যমাত্রা নির্ধারণ করার বিষয়টি কয়েক সেকেন্ডের মধ্যে তারা নির্ধারণ করে ফেলেন। এবং যদি যেই মহিলাটি নিহত হয়েছে, গাড়িতে নিথর দেহ পড়েছিল, তার বিরুদ্ধে যে অভিযোগগুলি করা হয়েছে, সে গাড়ি চালিয়ে আইস কর্ম অফিসারকে হত্যা করতে চেয়েছিল, এই ধরনের ভীতি তার মনে সঞ্চার হয়েছে, এই কথাগুলোকেও একেবারে বুলশিট মন্তব্য করেছেন সেখানকার মেয়র, মিউনিসিপাল মেয়র। কিন্তু তার পাশাপাশি আরেকটি কথা এখানে বলা যায় সাথে সাথে, সেটি হচ্ছে যে আইস কর্তৃপক্ষ আকারে, ইঙ্গিতে কিংবা আপনি চোখেও যদি কোনো রকম বিরূপ প্রতিক্রিয়া প্রদর্শন করেন এবং এটাকে যদি তারা মনে করে তাদের জীবনের জন্য ভীতিকর, তারা গুলি চালাতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প স্বয়ং তাদের এই নির্দেশ দিয়েছেন। এবং এর কারণটা হচ্ছে, কিছুদিন আগে আপনারা জানেন যে কয়েকটি শহরে আইস যখন অভিযান চালাচ্ছিল, সেখানে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল এবং সেই বিক্ষোভ সমাবেশগুলো থেকে সেই আইস কর্মকর্তাদের উপর পানির বোতল থেকে আরম্ভ করে এমন কোনো জিনিস নেই যেগুলো নিক্ষেপ করা হয়নি। এবং এতে কয়েকজন আইস অফিসার আহত হয়েছিলেন। আর নিহত কেউ হননি এখনো, আহত হয়েছিলেন। এর পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প এই নির্দেশ দিয়েছিলেন যে যে কোনো আইস অফিসার যদি তার জীবনের নিরাপত্তার সামান্যতম ঝুঁকি মনে করেন, তিনি তার হাতে যে অস্ত্র, এবং সেটি সবসময় লোড করা থাকে অস্ত্রটি, এটা মনে করার কোনো কারণ নেই যে তারা শুধু অস্ত্রগুলো প্রদর্শন করার জন্য বহন করেন, তারা করেন না। তারা যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য সবসময় তারা প্রস্তুত থাকে, এবং এটি একমাত্র প্রস্তুতি তাদের গুলি নিক্ষেপ। এই বিষয়ে একটু আগে যেটা তাহের বললেন, যে সবাইকে আমাদের সতর্ক থাকতে হবে। আইস করতে যখনই আইসের মোকাবেলা করা হবে, সেখানে কোনো ধরনের ইঙ্গিতপূর্ণ মন্তব্য কিংবা ইঙ্গিতপূর্ণ কুরুচিপূর্ণ দেহ প্রদর্শন, বিভিন্ন ধরনের এগুলি, বরং তাদের দিকে না তাকানোই উত্তম। তাকানোর আপনার চোখের ভঙ্গিও কিন্তু তাদের মনে আতঙ্ক সৃষ্টি করতে, এবং তারা সাথে সাথে গুলি চালাতে পারে। অতএব এই বিষয়, এবং এদেরকে কোনো আইনের আওতাও নেওয়া যাচ্ছে না। অতএব এই বিষয়ে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে, আমি বলার চেষ্টা করছি। এবং আরেকটি জিনিস আমি বলার চেষ্টা করি, সেটি হচ্ছে যে কোনো আইস যখন কোনোখানে অভিযান চালাবে, সেখান থেকে দূরে থাকাই ভালো। বিক্ষোভ প্রদর্শনের সুযোগটি সেখানে নেওয়া উচিত নয়, এমনকি ছবি তোলার কাজটিও করা উচিত। আমি যেটা মনে করি, ছবি তুলতে গেলে ক্যামেরা তাক করলেই আইস অফিসার যদি মনে করেন যে তার নিরাপত্তার জন্য হুমকি, তিনি গুলি ছুড়ে দিতে পারেন। অতএব এই বিষয়টি আমাদের অভিবাসী সমাজের সকলকে খুবই যত্নের সাথে, খুবই ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে, এবং নিজেকে রক্ষা করার জন্য সব ধরনের কৌশল অবলম্বন করতে হবে। একটি কৌশল আমি বলবো, এই পরিস্থিতি, এই সমাবেশ, আইসের উপস্থিতি এড়িয়ে চলাটাই সবচেয়ে বেশ। আর আইস যখন যদি কাউকে কনফ্রন্ট করে, আইস কর্মকর্তারা যদি কাউকে কারো সামনাসামনি চলে আসে, তাহলে তাকে বিনয়ের সাথে তার সকল উত্তর দেওয়া উচিত। আর যদি উত্তর না দেওয়ার সম্ভব হয়, তাকে বলা উচিত যে আমি আমার অ্যাটর্নির সাথে কথা বলতে চাই, এবং সেটি অত্যন্ত বিনয়ের সাথে বলা উচিত, যাতে আইস অফিসার মনে না করে যে আপনি তাকে হুমকি দিচ্ছেন। অত্যন্ত জরুরি কিছু মেসেজ আমি দিলাম, এবং এই মেসেজগুলো দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আইসকে এতটাই ক্ষমতা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে, যে তারা এখন যখনই তাদের নিজেদের বিপদ মনে করবেন, তখনই তারা যে কোনো ব্যবস্থা নিতে পারেন। এবং সেই ব্যবস্থা কি হতে পারে, সেটি আজকে মিনেসোটা মানুষ উপলক্ষ করেছে, যুক্তরাষ্ট্রের মানুষও সেটা প্রত্যক্ষ করেছে, দেখেছে। এই বিষয়ে আশা করি বিস্তারিত আরো আলোচনা হবে। তবে আজকে যুক্তরাষ্ট্র
আটলান্টিক মহাসাগর থেকে দুটি জাহাজ জব্দ করেছে তেলের ট্যাংকার। যুক্তরাষ্ট্রের ভাষায় এগুলো ভেনেজুয়েলা থেকে চোরাই তেল অন্য দেশে নিয়ে যাচ্ছিল এবং সেখানে তাদের আটক করা হয়েছে। যখন যুক্তরাষ্ট্রের জাহাজ ঘিরে ফেলে একটি জাহাজকে, তেলের ট্যাংকারকে, তখন সেটি আকস্মিকভাবে রাশিয়ান পতাকা উড়িয়ে দেয় জাহাজের উপরে। যুক্তরাষ্ট্র তাতে ভ্রুক্ষেপ করে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সদস্যরা সেই জাহাজটিকে আটক করে এবং তার পাশাপাশি আরেকটি জাহাজ আটক করে। তবে আজকে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে এই অভিযান চালানোর সময় যুক্তরাষ্ট্র নৌবাহিনীর বিমান ইংল্যান্ডের বিমানবন্দর ব্যবহার করে। ইংল্যান্ডের সীমান্ত এলাকার একটি বিমানবন্দর তারা ব্যবহার করে রিফুয়েলিং এর জন্য, এবং ইংল্যান্ড সেটির অনুমতিও দেয়। অতএব এতে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র এখন যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে চাইলে তাকে খুব একটা না করার মতো অবস্থায় কোনো দেশ তেমন আর নেই এখন মনে হচ্ছে, যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের অত্যন্ত শক্তিশালী একটি পার্টনার দেশ ইংল্যান্ড আজকে এই ভেনেজুয়েলার তেলের ট্যাংকার আটক করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে সহায়তা দিয়েছে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে যেমন এই ট্যাংকার, এই তেলের ট্যাংকার গুলোতে 2024 সালে যে ট্যাংকারটি আটক করা হয়েছে সেই ট্যাংকারটি 2024 সালে যুক্তরাষ্ট্র যে স্যাংশন আরোপ করেছিল সেই স্যাংশনের আওতায় ছিল। এবং এই গত 1 বছরের বেশি সময় ধরে ভেনেজুয়েলা থেকে বিভিন্ন সময় তেল নিয়ে, চোরাই তেল যুক্তরাষ্ট্রের ভাষায় আবারও বলি, তারা বিভিন্ন দেশে যাচ্ছিল এবং সেই অর্থ ভেনেজুয়েলা সরকার কখনো পেয়েছে এমনটি মনে করার কোনো কারণ নেই। এবং তাতেই তারা বলছে যে যে ইউএস কোস্ট গার্ড এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী, নৌবাহিনী সম্মিলিতভাবে এই ভেনেজুয়েলা থেকে যে তেল পাচার হয়েছে এতদিন ধরে সেটি বন্ধ করার আহ প্রত্যক্ষ ভূমিকায় নেমেছে। সেটি আজকে সেই যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড থেকে বলা হয়েছে। আরেকটি কথা তারা একই সাথে বলেছেন যে এই জাহাজগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য রাশিয়ার কিছু জাহাজ, যার মধ্যে একটি সাবমেরিনও ছিল, কিন্তু এই সাবমেরিন গুলো এই রাশিয়া এই তেল ট্যাংকারটির কাছে যাওয়ার আগেই যুক্তরাষ্ট্র সেখানে ইন্টারসেপ্ট করে। যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড এবং সামরিক বাহিনী, নৌবাহিনী সেখানে ঘিরে ফেলে যে এটিকে। রাশিয়া সেখানে অবশ্য পরবর্তীতে রাশিয়ার অভিযানের কথা আর তেমন কিছু জানা যায়নি। জাহাজটির নাম হচ্ছে বেল্লা ওয়ান এবং সেই ট্যাংকারটি এখন আটক করে যুক্তরাষ্ট্রের আওতায় নিয়ে আসা হয়েছে। আরেকটি বিষয় বলার চেষ্টা করছি সেখানে, যেটি সাউদার্ন কোস্ট অফ আইসল্যান্ডের থেকে 190 মাইল দূরে, আইসল্যান্ডের নৌ সীমানা থেকে 190 মাইল দূরে এই জাহাজটি আটলান্টিক মহাসাগর উপরে আটক করা হয়েছে। যুক্তরাষ্ট্র প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখন থেকে অনির্দিষ্ট কালের জন্য ভেনেজুয়েলার তেল রপ্তানি সম্পূর্ণ সর্বতভাবে নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র। এবং প্রেসিডেন্ট ট্রাম্প আজকে যুক্তরাষ্ট্রের এনার্জি সেক্রেটারি ক্রিস রাইটকে নির্দেশ দিয়েছেন অনতি বিলম্বে তাদের যে পরিকল্পনা ছিল ভেনেজুয়েলার তেল উত্তোলন করে সেগুলো বিক্রি করে দেওয়ার জন্য এবং জাহাজে করে সেগুলোকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার জন্য, সেই পরিকল্পনা যেন অনতি বিলম্বে কার্যকর করা হয়। এটি ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশনা। এবং প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেছেন যে এই যুক্তরাষ্ট্র ব্লকেটের যে তেল, অর্থাৎ যে তেল নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ভেনেজুয়েলার তেল রপ্তানির উপর, সেটি শুধুমাত্র যুক্তরাষ্ট্র সেই তেলের সম্পদ ব্যবহার করবে। এবং এর পাশাপাশি এনার্জি সেক্রেটারি আজকে বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই যুক্তরাষ্ট্র 30 থেকে 50 মিলিয়ন ব্যারেল তেল গ্রহণ করবে, এই ভেনেজুয়েলার তেল, এবং প্রায় $2 বিলিয়ন মূল্যমানের তেল হবে সেটি। এবং এবং সেটি মার্কেট প্রাইস, অর্থাৎ বাজার মূল্য হিসাবে, বাজারের দর হিসাবে, সস্তায় নয় কিন্তু বাজারের দর হিসাবেই সেগুলো বিক্রি করা হবে। এবং সেই অর্থগুলো কিভাবে ব্যয় করা হবে তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ভার থাকবে প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে। তিনি যে নির্দেশনা দিবেন সেই অনুযায়ী এই তেল বিক্রির ব্যবস্থা করা হবে। এবং এবং যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট হিসাবে এটি তার দায়িত্বেই থাকবে। প্রেসিডেন্ট ট্রাম্পও সেটি আজকে নেতৃত্ব করেছেন। এবং তবে তিনি এও বলেছেন যে এই বিক্রি করা তেলের অর্থে লাভবান হবে দুটি দেশের জনগণ, একটি ভেনেজুয়েলা এবং আরেকটি যুক্তরাষ্ট্র। এর বাইরে কোনো দেশ এই ভেনেজুয়েলার তেলের বিক্রয়লব্ধ অর্থ থেকে লাভবান হবে না, শুধুমাত্র ভেনেজুয়েলার মানুষ এবং যুক্তরাষ্ট্র। নোবেল পিস বিজয়ী ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী আজকে বলেছেন যে তিনি অনতিবিলম্বে সেখানে একটি নির্বাচন দাবি করেছেন এবং নির্বাচনের মাধ্যমেই জনগণের প্রকৃত ভোটাধিকার প্রয়োগের ফলে যারাই নেতা নির্বাচিত হবেন তারাই যেন ভবিষ্যতে ভেনেজুয়েলা
শাসনভার গ্রহণ করেন, এমনই মন্তব্য তিনি করেছেন। তার নাম আপনারা জানেন, তিনি বিরোধী দলের নেত্রী ছিলেন, নির্বাচনে অংশ নিতে পারেননি। সর্বশেষ নির্বাচনে ম্যারিয়া কারিনা মাশেডো তিনি আজকে এই মতো, যদিও ধারণা করা হয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্প ম্যারিয়া কারিনো মাশেডো যিনি শান্তিতে নোবেল পেয়েছেন, সর্বশেষ নোবেল প্রাইজটি তিনিই পেয়েছেন শান্তিতে, যেটি প্রেসিডেন্ট ট্রাম্পের পাওয়ার কথা ছিল বলে ধারণা করা হয়েছিল, আর সেটি তিনি পেয়েছেন। এবং মাসাডো কে প্রথমে ধারণা করছিল যে তিনি হয়তোবা শাসনভার দায়িত্বভার গ্রহণ করবেন, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প শেষ মুহূর্তে সে সিদ্ধান্ত বদলিয়ে তিনি বলেন মাসাডো সকলের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, এবং তিনি তাকে খুব একটা প্রেসিডেন্ট ট্রাম্প তাকে খুব একটা স্থিতিশীল মানুষ হিসাবে এখন আর মনে করেন না। এর ফলে তার ভাগ্যে সেই ভেনেজুয়েলার শাসনভারের দায়িত্বটি পড়েনি। কিন্তু তা সত্ত্বেও তিনি ভেনেজুয়েলার নির্বাচন দাবি করেছেন, এবং আজকেও তিনি আবারও বলেছেন যে তিনি শান্তিতে যে নোবেল পুরস্কারটি পেয়েছেন সেটি ভেনেজুয়েলার জনগণের পক্ষ হয়ে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে সেটি ভাগাভাগি করতে চান। তিনি আবারও বলেছেন নোবেল পুরস্কার পাওয়ার পরও তিনি এই মন্তব্যটিও করেছিলেন। একই মন্তব্য আবারও করেছেন আজকে, তিনি তার নোবেল পুরস্কারটি শেয়ার করতে চান প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে। আজকে রয়টার্স বার্তা সংস্থা জানিয়েছে যে 2013 থেকে 2016 সালের মধ্যে ভেনেজুয়েলা থেকে 113 মেট্রিক টন স্বর্ণ, যার মূল্যমান $5.2 বিলিয়ন, সেগুলি সুইজারল্যান্ডে জমা রাখা হয়েছিল। কেন সুইজারল্যান্ডে এই বিপুল পরিমাণ স্বর্ণ জমা রাখা হয়েছিল তার একটা ব্যাখ্যা দিতে গিয়ে সুইজারল্যান্ডের পক্ষ থেকে আজকে বলা হয়েছে যে এগুলো সুইজারল্যান্ডের সেন্ট্রাল ব্যাংক থেকে সরকারিভাবে সুইজারল্যান্ডে পাঠানো হয়েছিল বিক্রি করে, এই সময়টাতে ভেনেজুয়েলা আর্থিক সংকটের নিরসনের উপায় হিসাবে। এবং সেই জন্যই এই বিপুল পরিমাণ অর্থ, প্রায় $5.2 বিলিয়ন মূল্যমানের 113 মেট্রিক টন স্বর্ণ সুইজারল্যান্ডে কেন্দ্রীয় ব্যাংকে পাঠানো ছিল ভেনেজুয়েলা কেন্দ্রীয় ব্যাংক থেকে। তবে সেই স্বর্ণগুলো বিক্রি হয়েছে কিংবা সেই অর্থ ভেনেজুয়েলা কখনো পাঠানো হয়েছে, এই বিষয়টি অবশ্য সুইস সরকারের পক্ষ থেকে আর বিস্তারিত ব্যাখ্যা জানানো হয়নি। তবে 2017 সালে যুক্তরাষ্ট্র স্যাংশন আরোপ করার পর ভেনেজুয়েলা থেকে সুইজারল্যান্ডে স্বর্ণ পাঠানো বন্ধ হয়ে যায়। কানাডার প্রধানমন্ত্রী আজ প্যারিসে বলেছেন, বার্নি তিনি মার্ক কার্নি তিনি আজকে প্যারিসে এক অনুষ্ঠান সমাবেশে বলেছেন যে গ্রিনল্যান্ডের ভাগ্য নির্ধারণ করবে গ্রিনল্যান্ডের জনগণ। ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড উভয় মিলে এই তাদের দ্বীপটির ভবিষ্যৎ নির্ধারণ করবে। এবং তিনি আজকে তাকে যখন প্রশ্ন করা হয় যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড তাদের সংযুক্ত করতে চাইছে এই ব্যাপারে তার মন্তব্য যা হলে তিনি এমন মন্তব্য করেন, এবং তিনি বলেন যে এই দুটি দেশের মানুষ, গ্রিনল্যান্ড এবং ডেনমার্কের মানুষ, একমাত্র তারাই এই দেশটির এই গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। এবং প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার কার্নি কানাডার তিনি কিছুক্ষণ পরে ড্যানিশ প্রাইম মিনিস্টার ডেনমার্কের প্রাইম মিনিস্টার মেটি ফ্রেডরিকসনের সাথে বৈঠকও করেছেন। তবে সেই বৈঠকে তিনি ডেনমার্কের সার্বভৌমত্ব এবং যে এলাকা ভিত্তিক তার যে নিয়ন্ত্রণ, সেটি বিশেষ করে গ্রিনল্যান্ড সহ তার যে টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, সেই ব্যাপারে কানাডার সম্পূর্ণ সমর্থন রয়েছে বলে ডেনমার্কের প্রধানমন্ত্রীকে কানাডার প্রধানমন্ত্রী অবহিত করলেন, এবং এটি বলেছেন যে যুক্তরাষ্ট্রের যে ভূমিকা সেটি সেই যুক্তরাষ্ট্রের উচিত গ্রিনল্যান্ডের এবং ডেনমার্কের যে আন্তর্জাতিক রীতি অনুযায়ী তাদের যে সার্বভৌমত্বের অধিকারটি রয়েছে সেটি যেন যুক্তরাষ্ট্র সম্মান করে, সেটিও তারা বলেছেন তাদের অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপের ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দেখা দিয়েছে। বিশেষ করে যারা N-400 মাধ্যমে ফরমের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আবেদন করবেন, এতদিন যদিও সেটি কাগজে কলমে লিপিবদ্ধ ছিল, কিন্তু অতীত প্রশাসনগুলো বিশেষ করে আগের প্রেসিডেন্টের সময় বাইডেন থেকে বিশেষ করে রোনাল্ড রিগান থেকেই বলবো, রোনাল্ড রিগান থেকে শুরু করে এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদও এটি কার্যকর করা হয়নি। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সিটিজেনশিপ প্রদানের ব্যাপারে এই নিয়মটি কঠোরভাবে বাস্তবায়ন করা শুরু হয়েছে।
গত নভেম্বরের শেষ সপ্তাহ থেকে, এবং সেটি নভেম্বর থেকে সেটি শুরু হয়েছে। সেটি হচ্ছে যে তখন থেকে নাগরিকত্বের আবেদন করার পর ইউএসসিআইএস অর্থাৎ যুক্তরাষ্ট্রের কাস্টমস এবং ইমিগ্রেশন সার্ভিসেস এর লোকজন আপনি যে এলাকায় থাকেন, অর্থাৎ নাগরিকত্ব আবেদনকারী যে এলাকায় থাকেন, সেই এলাকার মানুষের সাক্ষাৎকার গ্রহণ করবে বেছে বেছে। তাদের পছন্দ মতো মানুষের সাক্ষাৎকার গ্রহণ করবে, যে যিনি নাগরিকত্বের আবেদন করেছেন তিনি কি ধরনের মানুষ, তিনি কি আমেরিকার বিরোধী কোনো মন্তব্য কখনো করেছেন, কিংবা সমাজে চলার মতো যোগ্যতা কিংবা উপযুক্ত অবস্থা তার রয়েছে কিনা, এই ধরনের বিভিন্ন বিষয়, যাতে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব প্রদান করার পর এই ব্যক্তি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কিংবা যুক্তরাষ্ট্রের জন্য কোনো বিপদের কারণ হয়ে না দাঁড়ান। সেই জন্যই তিনি এতদিন যে এলাকায় বসবাস করতেন, সেই এলাকার বাসিন্দাদের নানাভাবে প্রশ্ন করে এটি যাচাই বাছাই করা হবে। তবে এতদিন শুধু প্রশ্ন করার বিষয়টি উল্লেখিত ছিল বাসস্থানের আশেপাশে। এখন বলা হচ্ছে যে নাগরিকত্বের আবেদনকারী ব্যক্তির কর্মক্ষেত্রের লোকজনকেও নাগরিকত্বের আবেদনকারী ব্যক্তির বিভিন্ন চরিত্র আর বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে প্রশ্ন করে সম্পূর্ণভাবে যাচাই বাছাই করার পর ইউএসসিআইএস অফিসার যখন নিশ্চিত হবেন যে এই ব্যক্তিকে নাগরিকত্ব দিলে যুক্তরাষ্ট্রের ক্ষতি হবে না, যুক্তরাষ্ট্রের জন্য কোনো বিপদের কারণ হয়ে দাঁড়াবে না, তখনই তাকে নাগরিকত্বের বিষয়টি চূড়ান্ত অনুমোদন করা হবে। অতএব ব্যক্তি বিশেষের সিদ্ধান্তের উপরেই কিন্তু নাগরিকত্বের বিষয়টি এখন সম্পূর্ণভাবে নির্ভর করে ফেলা হয়েছে সর্বশেষ এই নাগরিকত্ব প্রদানের বিষয়টি অনুমোদনের ক্ষেত্রে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক সিটির অপরাধের ঘটনা কমে গিয়েছে, হ্রাস পেয়েছে। গতকাল পুলিশ প্লাজায়, ১ নম্বর পুলিশ প্লাজা যেটি, সেখানে গভর্নর হুকুর এবং নিউ ইয়র্ক সিটির মেয়র যিনি মাত্র ১ সপ্তাহ আগে দায়িত্বভার গ্রহণ করেছেন, এই জোহরান মামদানির সামনে এই তথ্য উপস্থাপন করেছেন নিউ ইয়র্ক সিটির পুলিশ কমিশনার জেসিকা টিশ। তিনি বলেছেন যে সমগ্র ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে সবচাইতে কম গুলিবর্ষণের ঘটনা ঘটেছে এবং এটি একটি রেকর্ড। এবং নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সংগ্রহ করা তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে যে ২০২৫ সালে ২০২৪ সালের তুলনায় শুটিং এর ঘটনা অর্থাৎ গুলিবর্ষণের ঘটনা ২৪% হ্রাস পেয়েছে ২০২৪ থেকে ২৫ সালের ঘটনায় তুলনায়। এবং মার্ডার অর্থাৎ হত্যাকাণ্ডের ঘটনা হ্রাস পেয়েছে ২০% মাত্র ১ বছরে ২০২৪ থেকে ২০২৫ সালে। অবশ্য ২০২৫ সালে মেয়রের দায়িত্ব পালন করেছেন এরিক অ্যাডামস। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করেছি, পুলিশ কমিশনার সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেছেন। তবে আরেকটি প্রশ্নের উত্তরে জোহরান মামদানি স্পষ্ট করে জানিয়েছেন যে পুলিশ কমিশনার হিসাবে জেসিকা টিশ তার কাছেই সরাসরি রিপোর্ট করবেন। যদিও পুলিশ ডিপার্টমেন্টের কর্মকাণ্ডকে একজন ডেপুটি মেয়রের আওতায় নিয়ে আসা হয়েছে, কিন্তু এই কাজটি প্রত্যেক মেয়রই করেছেন অতীতে। পুলিশ ডিপার্টমেন্টের এনওয়াইপিডির কর্মকাণ্ড মূলত তদারক করে থাকেন একজন ডেপুটি মেয়র, যাকে মেয়র নিয়োগ দিয়ে থাকেন। ডেপুটি মেয়র সেই সিকিউরিটির সিটির নিরাপত্তার বিধানের ক্ষেত্রে যিনি সেই দায়িত্ব পালন করেন ডেপুটি মেয়র। কিন্তু পুলিশ কমিশনার সবসময় মেয়রের সাথে সরাসরি রিপোর্ট করেন, অর্থাৎ তিনি সরাসরি মেয়রকে অবহিত করেন। এবং মেয়র জোহরান মামদানি জানিয়েছেন গতকাল যে তিনি একদিনে কয়েকবার তার সাথে পুলিশ কমিশনার জেসিকা টিশের যোগাযোগ হয় নিউ ইয়র্ক সিটির আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশ বিভাগের বিভিন্ন করণীয় বিষয় সম্পর্কে। আপাতত এখানে শেষ করি, আবার আপনার সাথে কথা হবে। আপনার সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজবুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে আছেন জনাব গোলাম মর্তুজা। জনাব গোলাম মর্তুজা, আপনাকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাথে আছেন জনাব হাসান ফেরদৌস, এবং কানাডা থেকে যুক্ত আছেন শওকত আলী সাগর, এবং আছেন ইব্রাহিম চৌধুরী খোকন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে যাই জনাব গোলাম মর্তুজা আপনার কাছে। জনাব গোলাম মর্তুজা, আপনি জানেন যে গতকালকে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে যে ভিসা বন্ডিংয়ের যে ব্যাপারটি, বন্ডিংয়ের মধ্যে আমাদের কমিউনিটির মধ্যে এক ধরনের এ নিয়ে আপনার উদ্বেগ আছে, আতঙ্ক আছে। কেউ প্রশ্ন তুলেছেন যে এটা ডিপ্লোম্যাটিক ফেলিওর কিনা। সো নানাবিধ প্রশ্ন আছে, এবং যুক্তরাষ্ট্রের বর্তমান যে সিচুয়েশন, বিশেষ করে কমিউনিটির ইমিগ্রেন্ট কমিউনিটি যেভাবে আপনি জানেন যে ভীতির মধ্যে সময় কাটাচ্ছে, এই অবস্থায় সরকারি তরফ থেকে বা আপনাদের দূতাবাসের তরফ থেকে কোনো ধরনের পরামর্শ আছে কিনা? বাট প্রথমে জানতে চাই এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন, যে আপনার বন্ডিং আওতাভুক্ত দেশসমূহের তালিকায় বাংলাদেশকে যে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ধন্যবাদ আপনাকে। প্রথমত কথা, এটা নিঃসন্দেহে বাংলাদেশের যে কোনো নাগরিকের জন্য, সেই নাগরিকটি বাংলাদেশেই থাকুক অথবা যুক্তরাষ্ট্রেই বসবাস করুক না কেন, যে কারোর জন্যই সংবাদটি আনন্দের নয়, সংবাদটি উদ্বেগের। এবং এটা নিয়ে আপনি যেটা বলছেন, বাংলাদেশি কমিউনিটি যারা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তাদের ভেতরে যে উদ্বেগ, উৎকণ্ঠা, এবং ওই যে আরেকটি ব্যাপার যেটা কি ডিপ্লোম্যাটিক ফেইলিউর কিনা, এই ব্যাপারগুলো যে আলোচনায় আছে সেটা আমরা জানি, আমরা অবগত আছি। এবং সরকারের জায়গায় থেকে কথা বলার ক্ষেত্রে এমনিতেই কিছু সমস্যা থাকে। তো সেই সমস্যার জায়গাটা থেকে আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলতে পারি যে বর্তমান যুক্তরাষ্ট্রের সরকারের যে অভিবাসন বিষয়ক নীতি, সেই নীতির সঙ্গে একেবারে ডে ওয়ান থেকে বাংলাদেশ সরকার, বাংলাদেশের যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন ডিসিতে যে দূতাবাস আছে সেই দূতাবাস একটা নিবিড় যোগাযোগ রাখছে, একটা সম্পর্ক রাখছে। সেই সম্পর্ক রাখার জায়গাতে আমরা সবসময়ই তৎপর ছিলাম যে বাংলাদেশের করণীয় কি, এবং সেই করণীয় জায়গাগুলোতে রাষ্ট্রদূত থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা যখন যুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তাদের সঙ্গে মিটিং হচ্ছে, আলোচনা হচ্ছে, তারা তাদের প্রয়োজনে আমাদের সঙ্গে কথা বলছে, আমরা আমাদের প্রয়োজনে তাদের সঙ্গে কথা বলছি, প্রতি মুহূর্তেই আমরা এই সমস্ত বিষয়গুলো তুলছি। এবং যুক্তরাষ্ট্র সরকারের কিছু কিছু নীতি আছে, অভিবাসন বিষয়ে যে সমস্ত নীতি তারা কার্যকর করেছে বর্তমান প্রশাসন, এই সমস্ত নীতি কার্যকর করার ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশ বা সংশ্লিষ্ট দেশের দূতাবাসের সঙ্গে আলোচনা, পরামর্শ বা কোনো কিছুর ভিত্তিতে তারা এই সমস্ত কার্যক্রম বা এই সমস্ত সিদ্ধান্তগুলো নিচ্ছে না। ভিসা বন্ড চালু করার ক্ষেত্রেও একই রকম ঘটনা ঘটেছে। এখানে কোনো ডিপ্লোম্যাটিক ফেলিউরের কোনো ব্যাপার নাই, নাই, একেবারে খুব স্পষ্ট করেই বলা যায়। তারপরেও কেউ যদি মনে করেন সরকারকে যদি দোষারোপ করতে চান, কাউকে না কাউকে তো দোষ দিতে হবে, তো সেই ক্ষেত্রে দোষারোপটা তো সরকারকেই করতে হবে, সেটা করতে পারেন। কিন্তু সত্যিকার অর্থেই এখানে ডিপ্লোম্যাটিক ফেলিউরের কোনো ব্যাপার নাই। নাই হচ্ছে এই কারণে যে অভিবাসন বিষয়ক যে নীতি নেওয়া হয়েছে, সেই নীতির জায়গাতে যুক্তরাষ্ট্রে এসে বাংলাদেশের যে নাগরিকরা নির্দিষ্ট মেয়াদের পরে ভিসার সুযোগ নিয়ে নির্দিষ্ট সময়ের পরে যারা এখানে অবস্থান করে যান, এটাকে সরকারের পক্ষ থেকেও কোনোদিন নিরুৎসাহিত করা হয়নি। আপনারা যারা বহু বছর ধরে এই জায়গাটিতে আছেন, আপনাদের পক্ষ থেকেও কোনোদিন কাউকে নিরুৎসাহিত করা হয়নি, সহযোগিতাই করা হয়েছে। তো এরকম ভাবেই বাংলাদেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে আসছিলেন, থাকছিলেন এবং ভালো থাকছিলেন, দেশে রেমিটেন্স পাঠাচ্ছিলেন, সবই ঠিক আছে। কিন্তু বর্তমান যুক্তরাষ্ট্র সরকারের বর্তমান যে নীতি অভিবাসন বিষয়ে, সেই নীতিটি এখন আর এটাকে সাপোর্ট করছে না। দূতাবাসের পক্ষ থেকে, দূতাবাসের যাদেরকে ধরা হচ্ছে, ইলিগালি যারা অবস্থান করছেন, যাদেরকে ধরা হচ্ছে তাদেরকে সেই দেশটি ফেরত নেয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সরকারকে সহায়তা কতটা করছে তার উপরে ভিত্তি করে ওই যে ভিসা নিষেধাজ্ঞার তালিকা করা হচ্ছে। এই জায়গা থেকে শুরু থেকেই বাংলাদেশ সরকার, বাংলাদেশ দূতাবাস অত্যন্ত তৎপরতার সঙ্গে সহযোগিতার একটা দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে, এবং এই জায়গাটায় যুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তাদের মনোভাব ইতিবাচক। আর যেহেতু বাংলাদেশ থেকে মানুষ এসে এখানে নির্দিষ্ট সময়ের বাইরে থেকে যায়, এবং এটা একটা অভিবাসন বিষয়, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার আপনারা নিশ্চয়ই, আমরা সবাই খেয়াল করেছি কয়েকদিন আগের, যে যারা অভিবাসী হয়ে এখানে আসছেন এবং থাকছেন, তাদের মধ্যেকার যে সংখ্যাটা উল্লেখ করা হলো, প্রায় 56% বাংলাদেশি এখানে যুক্তরাষ্ট্র সরকারের সুবিধা নেয়। এই তথ্যগুলো এখন কেন প্রকাশ করা হচ্ছে? এই তথ্যগুলো প্রকাশ করা হচ্ছে মূলত অভিবাসন বিরোধী যে নীতি, সেই নীতিটিকে জনমনে এক ধরনের যৌক্তিকতা প্রমাণ করার জন্য, এবং সরকার যে সিদ্ধান্তগুলো নিচ্ছে সেই সিদ্ধান্তগুলো যে সঠিক সেটাকে বোঝানোর জন্য এই তথ্যগুলো এখন প্রকাশ করা হচ্ছে। এই 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 নীতি পরিবর্তন করার, যুক্তরাষ্ট্র সরকারের এই নীতি পরিবর্তন করার সামর্থ্য বা সাধ্য বাংলাদেশের তো নয় বটেই, পৃথিবীর কোনো দেশেরই এটা আসলে নাই। তারা এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত, রাজনৈতিক ম্যানিফেস্টোতেই তারা এই কথাগুলো বলেছে, রাজনৈতিক প্রতিশ্রুতিতেই নির্বাচনের আগে তারা এই কথাগুলো বলেছেন, এবং সেটা তারা কার্যকর করছেন। আমি এর সমালোচনা করতে পারি, কিন্তু পরিবর্তন তো তারা
করবেন কি করবেন না সেটা তাদের ব্যাপার। এইখানে যে জায়গাটি এখন আমাদের সরকার, দূতাবাস, বাংলাদেশি কমিউনিটিতে আপনারা যারা আছেন বহু বছর ধরে এখানে আছেন, তারা আমি যে কথাগুলো বললাম তার সবগুলো বিষয় নিয়ে আপনারা অবগত আছেন। এই জায়গাটিতে এখন আমাদের জন্য যেটা করা দরকার, যে বাংলাদেশের মানুষ হিসেবে আমরা চাই যে বাংলাদেশ থেকে মানুষ যুক্তরাষ্ট্রে আসুক, প্রতিষ্ঠিত হোক। এতদিন পর্যন্ত এটা ঠিক ছিল, কিন্তু এখন এসে যারা আসবেন এবং তারা যদি নিয়ম বহির্ভূতভাবে এখানে থেকে প্রতিষ্ঠিত হতে চান, তাহলে শুধুমাত্র বিপদে ওই মানুষটি পড়ছেন না, বিপদে পড়ছেন এখন আপনারা যারা এইখানে আছেন তাদের সবাই কোনো না কোনোভাবে এক ধরনের বিপদের মুখোমুখি হয়ে যাচ্ছেন, অর্থাৎ কঠোর থেকে কঠোরতর অবস্থার মুখোমুখি হয়ে যাচ্ছেন। অর্থাৎ এই জায়গাটিতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির একটা ভূমিকা রাখার সুযোগ আছে, বা এক ধরনের একটা মতামত তৈরি করার ক্ষেত্রে এক ধরনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে, যে এখন আমাদের অবস্থানটা কি হওয়া দরকার, এক নাম্বার। আরেকটা জায়গা আমাদের এখন সচেতন হওয়া দরকার, সেটার প্রভাব ইতিমধ্যেই যে খুব বড়ভাবে পড়েছে আমি সেটা বলছি না, বড়ভাবে সচেতন হওয়া দরকার। আমরা এখানে রাজনৈতিক কর্মসূচি পালন করার জন্য মত প্রকাশের সুবিধা নিয়ে আমরা এখানে যে ধরনের কর্মসূচি পালন করি, যে ধরনের অরাজকতা তৈরি করে, আমাদের রাজনৈতিক বন্ধুরা নিশ্চয়ই কিছু মনে করবেন না, আমি বাস্তবতাটা বলছি, শুধু আমি বিশেষ কোনো দলের কথাও বলছি না, আমি সবার কথা বলছি, যার যতটুকু দায় আছে আমরা সবাই সেটা জানি। যে ধরনের কর্মসূচি আমরা পালন করি এবং যেভাবে আমরা একটা মুখোমুখি অবস্থান নেই, একটা সাংঘর্ষিক অবস্থার মধ্যে চলে যাই, কোনো কোনো ক্ষেত্রে আমরা বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি করি, সেখানে আমরা পুলিশ ডেকে আনি অথবা পুলিশ নিজের থেকেই চলে আসে, এই যে একটা অবস্থা আমরা তৈরি করি, এরও কিন্তু একটা নেতিবাচক প্রভাব যুক্তরাষ্ট্র প্রশাসনে বাংলাদেশের ক্ষেত্রে পড়ছে, বহু বছর ধরে পড়ছে। আগে হয়তো কখনোই এটা এমন কোনো সংকট হিসেবে সামনে আসেনি, কিন্তু এখনো যে পুরোপুরিভাবে এসেছে আমি সেটা বলছি না, কিন্তু সামনের সময়টাতে, বিশেষ করে বর্তমান সরকারের মেয়াদের সামনের সময়টিতে আরো অনেক রকমের সমস্যার মুখোমুখি হতে পারে, মুখোমুখি হবার সম্ভাবনা আছে। আরেকটি জায়গাতে সচেতন থাকা দরকার, যে এখন যারা ক্ষমতায় আছেন এবং অন্যান্য যে সমস্ত রাজ্যে যারা বিরোধী দলে আছেন, সেই সমস্ত জায়গাতেও বাংলাদেশিদের অনেকগুলো জায়গাতে, আমি পুরোপুরিভাবে বলছি না, সেই সমস্ত অনেকগুলো জায়গাতেও বাংলাদেশিরা আছেন, অনেকগুলো রাজ্যে বাংলাদেশিরা আছেন। সামনের সময়টিতে, আবারও বলছি, সামনের সময়টিতে মানে অভিবাসন যে সমস্ত দেশগুলোতে বেশি আছে সেই সমস্ত দেশের ওই এবং ডেমোক্রেট অধ্যুষিত রাজ্যগুলোতে এই ধর পাকড় এবং অভিবাসন বিষয়ে সরকারের যে নীতি তার প্রতিফলন অনেক বেশি দেখা যাবে, মোটামুটি নিশ্চিত করে বলা যায় যে দেখা যাবে। সুতরাং সেই সমস্ত জায়গার যারা প্রবাসী আছেন, যারা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, বাংলাদেশের যারা বসবাস করছেন, তাদের অত্যন্ত সতর্ক থাকা দরকার। এমন কোনো কর্মকাণ্ডের সঙ্গে তাদের মানে জড়িত হওয়া, সম্পৃক্ত হওয়া উচিত হবে না, যাতে যুক্তরাষ্ট্র প্রশাসন মনে করে যে এরা যুক্তরাষ্ট্রে সমস্যা তৈরি করছে। এবং ভালো ইমেজ তৈরি করার জন্য যদি কিছু করণীয় থাকে সেটা করা দরকার। এবং কেউ যদি বা কোনো জায়গা থেকে যদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন যে তারা কি করতে চান অথবা তারা কোনো রকম সমস্যায় আছেন, সেখানে দূতাবাসের কোনো কিছু করণীয় আছে কিনা, থাকলে নিশ্চয়ই দূতাবাসের পক্ষ থেকে সেই বিষয়গুলো খুব আন্তরিকতার সাথে করার চেষ্টা করা হবে। থ্যাংক ইউ জনাব গোলাম মুর্তজা, থ্যাংক ইউ। সো আপনি ডিরেকশন এবং কারণটাও বলেছেন। সো আমার মনে হয় যে এই বিষয়ে আগে একটু আমরা আলোচনা করে নেই। হাসান ভাই, আপনাকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। যেটা মূল মুদ্রা কথা যেটা বলা যদি যায়, তাহলে হচ্ছে যে যুক্তরাষ্ট্রে যারা ভিজিট ভিসা আসেন এবং এসে ওভারস্টে করেন, তাদের মধ্যে আমার মনে হয় বাংলাদেশিদের একটা অবস্থান মোটামুটি উল্লেখ করার মতো, এবং এটা ওয়ান অফ দ্য রিজন যে আমাদের উপর এই বিষয়টির দায় পড়েছে, রাইট? সো জি মুর্তজা ভাই কি বলেন, শুনতে পাচ্ছি না। এটা সম্ভবত কত 5.5% বা এরকম একটা সংখ্যা, রাইট? আরো বেশি মুর্তজা, গোলাম মুর্তজা, এটা আরো অনেক বেশি। আচ্ছা আচ্ছা, যাই হোক, সেটা আপনারা ভালো বলতে পারবেন। রাইট। সো এই বিষয়ে যদি আপনাদের কারো কমেন্ট থাকে আপনারা বলতে পারেন, আমরা শুনি। দেন মুর্তজা ভাই যদি কোনো কমেন্ট থাকে দেন অন্য সাবজেক্টে আমরা যাব। হাসান ভাই যদি বলেন তাহলে তো বলবো। আমি এটা বলতে চাই, তাহার এই বিপদ মানে সরকার আনছে, বাংলাদেশ সরকার আনছে, এখন আমরা বাংলাদেশ সরকারের এই কুটকিয়ে দিয়ে আশা করতেছি। এই বিপদ তো আমাদের কাছে আসতেছিল, এটা কি আমরা কি আজকে ঘুম থেকে উঠে জানলাম? এটা আপনি গত
10 বছরে আপনার এই টাইম এক্সক্লুসিভ বাজাইয়া দেখেন, এখানে যে লোক এইসব বিষয়ে সাবধানবাণীর কথা বলতেছিল, যে লোক এই বিষয়ে সাবধানতা অবলম্বন করার কথা বলতেছিল, তাকে বুলিং করছেন আপনারা। মানে আমি কাউকে দোষারোপ করতে চাই না, আপনারা যে যে বিষয়গুলোকে স্বাগত জানাচ্ছেন। এই যে মূর্তি সাহেব বললেন যে 5.5%, 5.5% না, আমরা স্বৈরাচার বলে যে সরকারকে বিদায় করলাম, এই শেখ হাসিনার সাথে প্রতি বছর যে ডজন ডজন আপনার আমার পরিচিত লোক আসতেন, তাদের কত পার্সেন্ট এখানে থেকে গেছে? এবং এই থাকার পরে তারা মানে যে ইমিগ্রেশনের যে হিস্ট্রিটা দেওয়া করিয়েছেন, যে কি কারণে তারা দেশে যেতে পারতেছে না, আপনি পড়ে দেখবেন সব হিস্ট্রি এক। তো এরা কি এখন মানে শেখ হাসিনা তো দেশে নাই, ওনারা কি দেশে চলে যাবেন না? তো এগুলা শুনেন, আমরা চাই বাংলাদেশের মানুষ পারলে সব আমার পাড়া মহল্লার মসজিদের ইমাম থেকে নিয়ে সব চলে আসুক, কিন্তু অর্ডারলি ইমিগ্রেশন এই কথাগুলো গত 8-10 বছর থেকে তো এখানে বলছিলাম, যখনই বলতে গেছি আপনারা বাধা দিয়েছেন। এবং ওকে, আমি স্যার, আপনারা আপনি কিছু না summarize করেন না, যে আমার please। আমি এটা আজই আমি শেষ করি, সবসময় আমাকে ভাবে থামিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। এখন এখন যে এই যে আইন হয়েছে, এটা এই যে নাজমুল ভাই আমি জানি না বলছে কিনা, এখন তারা করছে যে আপনি এখানে বাংলাদেশে আপনার মানে জীবন নিরাপত্তা নাই, এই জন্য আপনি আবেদন করছেন। এখন এই আপনার আবেদনের হেয়ারিং এ যাবেন, তো আপনাকে আটক করে উগান্ডায় পাঠিয়ে দিবে। আমেরিকা কয়েকটা দেশের সাথে চুক্তি করছে যে আপনার জীবনের, তো বাংলাদেশে গেলে আপনার দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে, আপনার জীবন নাশ হবে, আপনাকে আপাতত উগান্ডায় পাঠিয়ে দেবে, ওখানে থাকেন, আপনার চূড়ান্ত হেয়ারিং হইলে পরে পরে দেখা যাবে। এখন তো আপনার নিরাপত্তা ইট মেক সেন্স, আপনার তো উগান্ডায় আপনার শেখ হাসিনা বা এখনকার সরকার বা জামাতে ইসলাম বা বিএনপি কে মারতে আসতেছে না। তো এই যে এইগুলা আমরা তো যেতে আনছি, আমরা যে ইমিগ্রেশনের মানে রাজনৈতিক আশ্রয়গুলা, এই আশ্রয়গুলো এখন এআই দিয়ে চেক করা হচ্ছে। এই চেক করে দেখবেন, এই যে আমাদের কয়েকজন মহুরি উদানা মিলেই লেখছেন, সবই একই গল্প। এবং এই সমস্ত গল্প যাচাই বাছাই করতে গেলে এগুলো আমরা জানি এগুলা সঠিক না, আমরা নিজেরাই জানি। তো এইসব একটা কারণ আছে। আচ্ছা, আমরা এই যে 54% মানুষ মানে আমরা সরকারি সাহায্য নেই, আমরা কি সরকারি সাহায্য নেই না? এই ক্ষেত্রে আমাদের অনেক প্রতারণা হয়, আমরা অনেকেই তথ্য গোপন করে আমরা বলি যে আমি ফুড স্ট্যাম্প দিছি না, আমি মেডিকেল নিতেছি। এটা একটা কারণ। আমরা যে রাজনৈতিক সহিংসতা এখানে করি, আপনি জ্যাকসন হাইটে পান খাইতে খাইতে এই আওয়ামী লীগ আর বিএনপির যে মারামারি, এটা এটা গত 10 বছরের ইতিহাস আপনি খুঁজে দেখেন, জাতিসংঘের সামনে অন্যান্য দেশগুলো প্রতিবাদ করে, যেখানে মুক্ত মনের দেশ, এখানে মুক্ত কথার দেশ, এখানে ভারতের দুই পক্ষকে মারামারি, কাটা ছুড়াছুড়ি, অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বলে গালাগালি করতে শুনছেন না? উত্তেজনা হয়েছে, এখানে চীনের লোক হাজার হাজার লোক প্রতিবাদ করে, একটা অর্ডারলি প্রতিবাদ করতে আমরা জানি না, আমরা মারামারি করছি। আমি কোন আওয়ামী লীগকেও দুষতে চাই না, বিএনপিকেও দুষতে চাই না, কিন্তু এটা তো আমরা করছি। এবং আমরা সেখানে মানে ছবি তুলে আপনিও আমিও দুই পক্ষে কে কতটা মানে খারাপ আচরণ করে এটাকে মানে এটা উত্তেজনা নিয়ে যাচ্ছেন, এটাকে আমরা ফলো করে দিছি। এগুলো সব জমা হয়েছে, এই আমাদের কৃতকর্মের ফসল। এটা এখন বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে আমরা প্রত্যাশা করতে পারি ডক্টর ইউনূসের একটা প্রভাব আছে, তিনি একটা চিঠিপত্র দিবেন, যে সমস্ত পুনর্বিবেচনা করে, এটা দিতেই পারেন। এটা কূটনৈতিক ভাবে যেখানে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান একটা উদ্যোগ নিবেন, অন্যান্য দেশ থেকেও করা হচ্ছে, বাংলাদেশ একটা সুবিধাজনক স্থানে আছে, এটা নিতে পারেন। আমরা মনে করি মর্তুজ ভাই, আমি জানি না তার লেভেল থেকে হয়তো এগুলো অনেক বলতেও পারেন না। এবং এটা একটা আপিল তো যারা বাংলাদেশের মানুষ প্রথম পর্যায়ের অভিবাসী, এই প্রথম পর্যায়ের অভিবাসীরা অনেকটা সাহায্য নির্ভর হয়, এবং এটা আমরা আমাদের কৃতকর্মের মাধ্যমে হয়েছে, এবং আগামীতে আরো বেশি হবে। আপনার আমার কাছে তথ্য আছে, একজন আমেরিকার নাগরিক হাঁটতে বেরিয়েছিলেন আজ থেকে 1 সপ্তাহ আগে আপনার অফিসের কাছেই, তাকে মৃত পাওয়া গেছে। প্রথম জানা গেল তিনি আইসের অ্যারেস্ট আছেন, তারপরে 2 দিন পরে তার কাছে খবর আসে তিনি মারা গেছেন। আমাদের কাছে রেফারেন্স দিয়ে আইনজীবী বা ওই পরিবার থেকে খুবই ভয়ে আছে তারা, আমরা তথ্য দিতে পারতেছি না তাদের 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 অনুরোধের কারণে। এবং আমি মনে করি যে আমাদের যে সতর্কবাণী দিচ্ছেন এই নাজমুল হাসান সাহেব, আমরা যারা এখানে নাগরিকও আছেন, যারা গ্রিন কার্ড হোল্ডার আছেন, এগুলো সবাই সতর্ক থাকবেন। আপনার পাসপোর্ট, আপনার গ্রিন কার্ড, এগুলো একটা ফটোকপি, একটা ডিজিটাল কপি রাখবেন। আইসের সাথে তর্ক করতে যাবেন না, এই ছবি উঠানো আর মানে আওয়ামী লীগ বিএনপির মারামারি এগুলো আর করতে পারবেন। আপাতত আমাদের টিকে দেওয়ার লড়াই, আমরা একজন আরেকজনকে সাহায্য করব, এবং আমরা যেন এই সময় সমস্ত সহিংসতা বিরোধিতা এসব থেকে আমরা একটা ঐক্যের প্রয়োজন।
দিনকাল ভালো যাচ্ছে না। এই যে ঘর থেকে সস্ত্রীক মানে দরজায় ডাবল খিল দেখে রাষ্ট্রপ্রধানরা ঘুমাইতে হইতেছে এখন বিভিন্ন দেশে, যেগুলো হাসির ব্যাপার না। গ্রিনল্যান্ড, কিউবা, এগুলা কম্পোজিশন হয়েছে, এগুলা নিয়ে আগে যেভাবে কথা বলা যায় এখন কোথাও বলা যাচ্ছে না। মানে অনেকের জন্য এটাও একটা কষ্টের কারণ। বাট সময় এটা যাবে না, আগামী দিন আসতেছে। কিন্তু আপনার আপনি দেখেন যে সামনে যে মধ্যবর্তী নির্বাচন আসতেছে, আচ্ছা, এই এখন আপনি নির্বাচনে অন্য যে অন্যদিকে চলে যাচ্ছেন। আপনি মধ্যবর্তী নির্বাচনে কি হয়েছে এখন? মধ্যবর্তী নির্বাচনে সবাই ওই ট্রাম্পকে ভোট দিবেন, আপনিও দিবেন। এই দেশকে মহান করার লাগে, আপনি অন্য এইসব প্রসঙ্গে চলে মহান যাচ্ছেন। মহান করার এটা তো মহান করার জন্য এই কেন্দ্রীয় দেশে জায়গা নয় ভাই। অর্ডারলি, এই যে এই যে এই দেশে অর্ডারলি, যে এই দেশে অর্ডারলি এই আইন প্রসঙ্গে শৃঙ্খলা আলোচনা আইন করছি না শৃঙ্খলা এখন। পরিস্থিতি এই এটা প্রসঙ্গে আলোচনা করছি না এটা এখন। থামেন, আপনি বিপ্লব ভাই চাইতে থামেন, আমাদের তো অন্যজনের কথা থাকতে পারে একটু থামেন। এই যে নাজমুল ভাই ধন্যবাদ। জি আমরা অনেকেই মনে করি। জি হাসান ভাই কি কিছু বলবেন নাকি? জি ধন্যবাদ। আমার কথা এখানে শেষ। আমি মনে করি আইনের মানে যে প্রয়োগ হচ্ছে এই আমরা উৎসাহিত করা দরকার। এটার বিপক্ষে আমাদের দাঁড়ানোর কোনো সুযোগ নেই। দিস কান্ট্রি উইল বি গ্রেট এগেন। জি জি, আমরা বাইরের একজন গেস্ট আছেন, স্বাগত আলী সাগর। সাগর, আপনি যদি উনিও বেশি বাইরের না, মানে আমাদের পাশের দেশে। আমরা যদি এটা দাবি টাবি করি, মানে ও বাইরের বাইরের উনি মনে করতে পারে, আমরা তো আর কানাডার লোকজন তো বাইরে মনে করি। ওই দাবি করিয়েন না, কারণ আমেরিকা কখনো দুইটা দেশ, পৃথিবীর সব দেশ নিলেও আমেরিকা দুইটা দেশ কখনো নিবে না, একটা কানাডা আর একটা মেক্সিকো। যাই হোক, এটা পরের কথা বলি। আমি একটু বিষয়টা নিয়ে একটু বলি, কারণ এই বিষয়টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেটা গোলাম মুর্তজা বলেছেন, আমি তার সাথে সম্পূর্ণ একমত। এখানে সরকারের ডিপ্লোম্যাটিক কোনো ব্যর্থতা নাই। সরকারের একটা দেশের নাগরিকরা যদি অন্য দেশে গিয়ে সে দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়, সেখানে যে দেশ থেকে আসছে সেই দেশের সরকারের কি বা ভূমিকা থাকতে পারে? এটা হচ্ছে তো আইন মেনে চলার একটা সংস্কৃতি। আরেকটা বিষয় যেটি, সেটি হচ্ছে যে বিষয়টি এখন এত সামনে চলে আসছে এবং ভবিষ্যতে আরো অনেক বিপদের কারণ হবে, সেটি হচ্ছে যে এত বছর ধরে যুক্তরাষ্ট্রে কোন রেকর্ড সেইভাবে ডিজিটাইজড করা হয়নি। ডিজিটাল প্রসেস সিস্টেমটা শুরু হয়েছে মূলত, যতটুকু আমি জানি, ওবামার সেকেন্ড টার্ম থেকে যুক্তরাষ্ট্র প্রশাসন সমস্ত রেকর্ড, পুলিশের রেকর্ড, ব্যাংকরাপসির রেকর্ড, আপনার I-94 ডিপার্চার রেকর্ড, এয়ারলাইনের টিকেটের রেকর্ড, সমস্ত কিছু তারা, যেগুলো তাদের কাছে ছিল বাক্সবন্দি, বস্তাবন্দি, ফাইলবন্দি, সবগুলোকে তারা প্রায় ডিজিটাইজ করে ফেলেছে। এবং এই ডিজিটাইজ করার পরে যে জিনিসটা দেখা গেল সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধাকে কিভাবে অ্যাবিউজ করা হয়েছে। যেমন ধরুন, আমি একটা কথা বলি, যে যুক্তরাষ্ট্র থেকে যারা এই দেশে B1 B2 ভিসা নিয়ে এসেছে, তাদের একটা সাবস্টেন্সিয়াল নাম্বার দেশে ফেরত গেছে। I-94 ডিপার্চার রেকর্ড জমা হয়নি তাদের এগেইনস্টে। তাদের কাছে I-94 ইস্যু করা হয়েছে, কিন্তু তাদের কোনো ডিপার্চার রেকর্ড নাই। এখন এই ডিপার্চার রেকর্ড না থাকার অর্থ কি দাঁড়াচ্ছে? যে তারা সবাই এই দেশে রয়ে গেছে। হয়তো সবাই দেশে রয়ে যায় নাই, হয়তো কেউ গেছে ডিপার্চার রেকর্ডটা দেয়নি, প্লেনে উঠে চলে গিয়েছে, কিন্তু তাদের রেকর্ডটা কিন্তু রয়ে গেছে দেশে, যে তারা ডিপার্ট করে নাই। এইগুলো এখন সেই ভূমিকায় চলে এসেছে যে এগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে। আরেকটা বিষয় যেটি, সেটি বলার চেষ্টা করছি, যে যেটা আমরা সবাই জানি, যে বাংলাদেশ থেকে যারা এই দেশে B1 B2 ভিসা আসেন, তাদের খুব কম সংখ্যকই আসেন এই দেশ ঘুরতে। তারা কোনো না কোনো উপায়ে এই দেশে মাটিতে নামার পরে তারা উপায় খোঁজেন যে তারা কিভাবে এই দেশে থিতু হবেন, কিভাবে এই দেশে স্থায়ী হবেন। সেটা অপরাধের কোনো ব্যাপার নয়, সেটা একজন তার নিজের দেশে নিরাপদ ফিল না করে দেশে থাকার চেষ্টা করতেই পারেন। কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো, যারা B1 B2 ভিসা এসেছেন, তাদের এককভাবে দোষ দিয়ে লাভ নাই। এখানে সেই সময় অনেক ইমিগ্রেশন উকিল ছিল, ইমিগ্রেশন ফরিয়া ছিল, রাস্তাঘাটে ইমিগ্রেশনের ধান্দা করতো। তারা এদেরকে বিভিন্ন ভাবে প্রলুব্ধ করেছে, আইন ভেঙে নিজের যে পাসপোর্টটা দিয়ে আমেরিকা ঢুকেছেন, সেই পাসপোর্টটা ফেলে দিয়ে নতুন নামে আরেকটা পাসপোর্ট। বাংলাদেশ সরকার এখানে যে দায়বদ্ধতা, আমি বলবো কিছুটা দায়বদ্ধতা এখানে রয়ে গেছে, যদিও সেটা হচ্ছে বাংলাদেশ সরকার তখন এই সমস্ত লোকদেরকে অন্য নামে পাসপোর্ট করার সুযোগ করে দিয়েছিল। এবং সেটার একটা কারণ থাকতে পারে যে বাংলাদেশে তখন এই যাচাই বাছাইয়ের ব্যাপারটি তখন তত প্রবল ছিল না, কিংবা তত পুঙ্খানুপুঙ্খভাবে করা সম্ভব হতো না। ঘুষের মাধ্যমে আব্দুল কবির নিউ ইয়র্কে এসেছেন বাংলাদেশ পাসপোর্টে US ভিসা নিয়ে। তিনি নিউ ইয়র্কে এসে তার পাসপোর্টটা ফেলে দিলেন, অথবা সেই সময় গলা কাটা পাসপোর্টের দাম ছিল অনেক বেশি, 10 লাখ 15 লাখ ডলার টাকা পর্যন্ত বিক্রি হতো, কারণ ওই পাসপোর্টের ছবি বদলে অনেকে যুক্তরাষ্ট্রে এসেছেন এবং পরবর্তীতে দেশের নাগরিকও হয়েছেন। কিন্তু সেই সময় এই রেকর্ডগুলো ডিজিটাইজ ছিল না, সেগুলি ধরা যেত না। এরপরে আমরা দেখি যে পাসপোর্ট কন্ট্রোল MRP আসলো, এখন তো ই পাসপোর্ট এসেছে।
এই যারা নাম বদল করেছে, নাম বদল করে যুক্তরাষ্ট্রে থাকার চেষ্টা করেছেন, তাদের অনেকে কিন্তু এখন গ্রিন কার্ড পেয়ে অনেকে সিটিজেনশিপ হতে পারতেন না। আর সিটিজেনশিপ হবার পরও এখন কেউ কেউ চিঠি পেতে শুরু করেছেন যে তোমার ডিন্যাচারালাইজেশন প্রক্রিয়াটি করা হবে, কারণ তোমার প্রথম পর্যায়ে যে তুমি গ্রিন কার্ড নিয়েছো সেটাই ফ্রড। তো অতএব এই বিষয়গুলো অনেকভাবে যাচাই বাছাই করার দেখা হচ্ছে, এবং এই যাচাই বাছাইয়ের ফলেই কিন্তু আজকে এই বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা শুরু হয়েছে এই অভিবাসীদের বিরুদ্ধে, যেটা আমাদের অনেকের ধারণা, চিন্তা, চেতনার বাইরে। আপনি 25 বছর আগে আমেরিকা এসেছেন, আপনি কি মিথ্যা কথা বলেছেন, সত্য কথা বলেছেন, সে কি আপনার এখন মনে আছে? মনে নাই। কিন্তু আপনি যেটা লিখে দিয়েছিলেন সেটা তো ওদের কাছে লিপিবদ্ধ আছে, এবং আপনি বলেছেন যে আপনি আমেরিকা আসলে আপনার বাংলাদেশে ফিরে গেলে আপনার ভীষণ বিপদ অবস্থা। আপনি গ্রিন কার্ড পাওয়ার 1 মাস পরে বাংলাদেশে গেছেন, তখন সেই রেকর্ডটি হয়তো তাদের কাছে ছিল না, কিন্তু আপনি যখন ঢাকা এয়ারপোর্ট থেকে আসছেন সেই রেকর্ড কিন্তু এখন তাদের কাছে আছে যে না, আপনি তো ঠিকই মিথ্যা কথা বলেছিলেন। এখন অনেক ইমিগ্রেশন অ্যাটর্নি যখন এই ধরনের সিচুয়েশন কনফ্রন্ট করে, তারা বলে কি তখন অবস্থা খারাপ ছিল, এখন ভালো হয়ে গেছে, এটা বলবেন। এই যে কথাগুলো তারা শিখিয়ে দেয় তাদের পেশার কারণে, তাদের ব্যবসায়িক কারণে, সে যে কারণেই হোক, এগুলো কিন্তু পরবর্তীতে একজন গ্রাহককে বিপদে ফেলে দিচ্ছে, এবং এই বিপদটা সামলানোর দায়িত্ব কিন্তু সেই গ্রাহকের। যে তখন কিন্তু ইমিগ্রেশন অ্যাটর্নিরা কিছু করণীয় থাকে না। যখন ইউএসসিআইএস আপনাকে জালিয়াতিতে ধরে ফেলে, মিথ্যা তথ্য দেওয়ার জালে আটকে ফেলে, তখন কিন্তু ইউএস সিআইএস কে ফেস করার মতো অবস্থা অ্যাটর্নি থাকে না। তখন অ্যাটর্নি যদি বেশি কিছু করতে যায়, তার লাইসেন্সটাও তখন তারা কেড়ে নেবে। এখানে আরো কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ট্রাম্প প্রশাসন, আপনারা জানেন বিগ বিউটিফুল বিল যেটি পাস হয়েছে, সেই বিলে কয়েকশো, আই থিঙ্ক $145 বিলিয়ন শুধু হোমল্যান্ড সিকিউরিটিকে দেওয়া হয়েছে, এবং তার একটা বড় অংশ এই ইমিগ্রেশন পারপাসে দেওয়া হয়েছে, অর্থাৎ ডিপোর্টেশন প্রক্রিয়া। এবং সেই জন্য গতকালই এই খবরটা আমি ওষুধ দিতে পারি, অনেক খবর তো এমনিতে তাহের মাঝে মধ্যে আমাকে বলে স্টপ শর্ট ক্লোজ, অনেক খবর দিতে পারিনি। গতকালকেই আমরা খবরটা পেয়েছি যে নতুন ভাবে 1200 আইস অফিসারকে নিয়োগ দেওয়া হয়েছে, যাদের কাজ হচ্ছে ধরা মাত্রই গ্রেপ্তার করা, এবং গ্রেপ্তার করা মাত্র বিমানবন্দরে নিয়ে পাঠিয়ে দেওয়া। আইন তারা শুনতে চায় না, জাজ কি বললো তারা কিছুই শুনতে চাচ্ছে না। এমনই একটা সিচুয়েশনে আমরা বসবাস করি। সেই অবস্থায় যাদের অতীতে বিভিন্ন কর্মকাণ্ড আছে, বিভিন্ন আছে, তারা সতর্ক থাকবেন। আর টুরিস্ট ভিসার কথাটা যেটা বলছি, সেটা হচ্ছে বাংলাদেশে 26 তারিখ থেকে কার্যকর করা হবে। $5,000 থেকে $15,000 পর্যন্ত বন্ড হতে পারে, তবে বন্ডটি তখনই দিতে হবে যখন ভিসা অফিসার আপনার ভিসার ব্যাপারটি নিশ্চিত করবেন যে আপনাকে ভিসা দেওয়া যেতে পারে। আবার ভিসা অফিসারের সেই ক্ষমতাটুকু আছে যে তিনি আপনাকে কোনো বন্ড ছাড়াই যুক্তরাষ্ট্রে আসতে দিতে পারেন। যেমন ধরেন আপনার রেকর্ড সে দেখলো যে আপনি অতীতে 10 বার এসেছেন, 10 বারই আপনি নির্দিষ্ট সময় ফিরে গিয়েছেন, তখন তো আপনার থেকে বন্ড সে নাও চাইতে পারে। অতএব এটা সেই ঢাকায় যিনি ভিসা অফিসার, উনার সম্পূর্ণ ডিসক্রিপশন। উনি আপনাকে বিনা বন্ড আসতে দিতে পারেন, $5,000 চাইতে পারেন, $10,000 চাইতে পারেন, 15,000। তবে এখানে শর্ত যেটি, সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের মাত্র 3টি বিমানবন্দর দিয়ে B1 B2 ভিসাধারীরা এখন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন। 3টি বিমানবন্দর কোনটি? জিএফকে, একটি বোস্টনের লোগান, একটি ওয়াশিংটনের ডালাস, যেখানে এখন গোলাম মুর্তজা থাকে, এবং আমার মনে হয় উনি ওই বিমানবন্দরই ব্যবহার করেন। কিন্তু এই 3টি বিমানবন্দর ছাড়া আর কোনো বিমানবন্দর আসলে আপনি যদি বন্ড দিয়েও আসেন, সেই বন্ডের টাকা ফেরত পাওয়া অনেকটাই অনিশ্চিত। আর আপনি যদি নির্দিষ্ট আপনার যেই ভিসা, এখানে আরেকটা কথা বলে রাখি, খুব পুঙ্খানুপুঙ্খ ভাবে এই কথাটি অনেকেরই মনে রাখতে হবে। আপনি যখন ভিসা পান, যে ভিসা যতদিন আপনার মেয়াদ আছে, যুক্তরাষ্ট্রে থাকার মেয়াদ কিন্তু সেটা নয়। আপনি যখন এয়ারপোর্টে ঢুকবেন I-94 যখন আপনার যে মেয়াদটি লেখা, ইউএসসিএস অফিসার বা সিবিপি, সরি, কাস্টমস এন্ড বর্ডার পেট্রোল আপনাকে যদি 30 দিনের সময় দেয়, কিংবা 6 মাসের সময় দেয়, কিংবা 5 মাসের সময় দেয়, সেটাই হচ্ছে আপনার I-94 যা লেখা থাকবে এটাই হচ্ছে সময়। I-94 অনেকে I-94 দেখেও না, পকেটে ঢুকাই ফেলে, কিন্তু এটা মনে রাখা দরকার। আপনি অনেকে মনে করেন যে আমার তো 5 বছরের ভিসা আছে মাল্টিপল, আমি যত ইচ্ছা 5 বছর আমেরিকা থাকতে পারবো, সেটা কোনোভাবেই সত্য নয়। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো যাই হোক, এত আলোচনা শুনলাম এটা, বাট এই যে এইগুলো সব হলো পলিটিক্যাল ডিসিশনের ব্যাপার, এবং যদি পলিটিক্স চেঞ্জ হয়ে যায় তাহলে কি হতে পারে, এটা আজকে আমাদের হাসান ফেরদৌস ভাই আলোচনা করবেন। যে নভেম্বরের যে মধ্যবর্তী নির্বাচনে যদি অন্যরা হাউস দখল করে বা সিনেটে মেজরিটি নেয়, তাহলে আমাদের মহান প্রেসিডেন্ট বলছেন যে আমাকে তারা ইমপিচ করে দেবে। এই আতঙ্ক, এই ভীতিও তার মধ্যে কাজ করছে, এবং তখন দেখা যাবে আবার এই ধরনের হয়তো বর্ডার, এই যে ইব্রাহিম যদি কোন সাহেব বারবার বলতেছেন বর্ডার তো খোলাও ছিল ভাই, তখন তো কেউ কিছু বলে নাই। এই আমেরিকান গভর্নমেন্ট প্রেসিডেন্ট
বর্ডার খুলে রেখেছিল এবং আমাদের নিউ ইয়র্কে যখন এই বাস বুঝাই করে সবাই এসে নেমেছে তখন ফুল দিয়ে তাদেরকে বরণ করেছেন মেয়র নিজে, তাদেরকে হোটেলে থাকার ব্যবস্থা করেছেন। মানে মেয়র না, আপনিও খিচুড়ি বানাই চেষ্টা করতেন। So আমি বলছি অ্যাবসলিউটলি পলিটিক্যাল ব্যাপার, সো পলিটিক্স কুড বি চেঞ্জ ইন নভেম্বর অ্যাজ ওয়েল। তার আগে আমি অ্যাড করি হাসান ভাই কথা বলার আগে, প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু আগের মেয়াদে 3 বার ইমপিচ হয়েছিলেন, অর্থাৎ ইমপিচ হওয়ার অর্থ এটা যে তার প্রেসিডেন্সি চলে যাচ্ছে। না না, বিল ক্লিনটন ইমপিচ হয়েছিলেন, আমি বলছি ইমপিচকে প্রেসিডেন্ট ট্রাম্প খুব একটা গুরুত্ব দেন বলে আমার মনে হয় না এখন। সুমিত হাসান ভাই কি বলেন? আচ্ছা, হাসান ভাইয়ের কাছে আমি আসতেছি, বাট একটু আমরা স্বাগত আলী সাগরের কাছে একটু যাই। হাসান ভাই একটা মিনিট সময় দিন, 2 মিনিট। সাগর, আপনারা কেমন ফিল করছেন? আমরা গ্রিনল্যান্ড নিয়ে এখন আলোচনা করছি, আপনাদের কানাডিয়ান নাগরিকরা কি মনে করছে? হাউ ইউ আর ফিলিং? আপনাদের চামড়ার মধ্যে কোনো তেজ অনুভব করছেন বা কোনো ধরনের রিয়াকশন? আমরা আগামী সপ্তাহে চীন যাচ্ছি। 8 বছরের মধ্যে প্রথমবারের মতো কানাডার কোন গভর্নমেন্ট চীনের সরকার প্রধানের সঙ্গে চীনে গিয়ে বৈঠক করছে। আপনাদের জানা আছে যে চীনের সঙ্গে কানাডার সম্পর্কের একটা টানাপোড়েন শুরু হয়েছিল এবং খুব খারাপ একটা সম্পর্ক তৈরি হয়েছিল, মানে কূটনৈতিক বহিষ্কার পর্যায় পর্যন্ত গিয়েছে। ক্যানাডিয়ান কূটনীতিককে সেখানে বা ক্যানাডিয়ান সিটিজেনকে সেখানে অ্যারেস্ট করে রাখার ঘটনা পর্যন্ত ঘটেছে। আবার কানাডাতে মানে ফরেন ইন্টারফারেন্স, কানাডিয়ান পলিটিক্সে বিদেশিদের হস্তক্ষেপ বা প্রভাব বিস্তার বিষয়ক কতগুলো অভিযোগ ছিল, সেখানে চীনের নাম এসেছে, ইন্ডিয়ার নাম এসেছে। ক্যানাডিয়ান গভর্নমেন্ট একটা হাই প্রোফাইল ইনকোয়ারি করেছিল এবং সেই ইনকোয়ারিতে প্রমাণিত হয়েছে যে চীন এবং ইন্ডিয়া কানাডিয়ান পলিটিক্সকে প্রভাবিত করার চেষ্টা করেছে। তারা এখানকার কোন এমপি কে পাশ করানোর চেষ্টা করেছে বা যারা চাইনিজ পিপল এখানে আছে তাদেরকে প্রভাবিত করেছে, তোমরা ওকে ভোট দিবা না, এই বিষয়গুলো প্রমাণিত হয়েছে। তো ফলে চীনের সঙ্গে কিন্তু একটা সম্পর্ক খুব খারাপ ছিল। তো এখন কানাডিয়ান প্রাইম মিনিস্টার মার্ক কার্নি চীন যাচ্ছেন এবং চীনের সঙ্গে একটা নতুন সম্পর্ক তৈরি হতে যাচ্ছে এবং চীনে যাওয়ার ঘোষণাটি তিনি আজকেই দিয়েছেন, যখন আমেরিকার সঙ্গে তো আমাদের সম্পর্কের একটা টানাপোড়েন চলছে লম্বা সময় ধরে এবং ভেনেজুয়েলার ঘটনা বা গ্রিনল্যান্ড দখল করে নেওয়ার হুমকি, এইসব ঘটনার পরপরই কিন্তু তিনি চীনে যাওয়ার অ্যানাউন্সমেন্টটা করেছেন। ফলে আমি এভাবে বলতে চাই যে আপনি যেটা বলছেন যে আমাদের চামড়ায় খুব বেশি কিছু লাগছে কিনা, আমরা চামড়ায় খুব বেশি কিছু ফিল করছি না, এটা আমরা দেখলাম যে আমাদের এখানকার ক্যানাডিয়ান যারা পাবলিক পোল যারা করে, তারা বেশ কয়েকটি পোল হয়েছে গত 2 দিনে এবং মোস্ট অফ দ্য পিপল তারা মনে করে যে নাথিং গোনা হ্যাপেন। কেন হবে না সেইটার কতগুলো কারণও তারা মনে করে। প্রথমত হচ্ছে দ্য সাইজ অফ দ্য কান্ট্রি, যে এত বড় একটা কান্ট্রিকে মানে কোন ধরনের হস্তক্ষেপ করে আমেরিকা সেটা আসলে হজম করতে পারবে না এই কারণে যে ধরেন কানাডাতে তো মানে আমেরিকার মতোই নানা দেশে নানা রকমের মানুষজন আছে, তো অনেক মানে নানা রকম স্পিরিট নিয়ে থাকে। ফলে এখানে যে সিভিল ডিসওবিডিয়েন্সটা হবে কিংবা কোন ক্ষেত্রে হয়তো অন্য রকমের প্রতিরোধও হতে পারে, সেগুলো আসলে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকান গভর্নমেন্ট সেটা হজম করতে পারবে না। এটা হচ্ছে পিপল এইভাবে তারা ভাবে, এক্সপার্টরাও সেটার সঙ্গে একমত পোষণ করেছেন। আরো একটা বড় বিষয় হচ্ছে কি, দেখেন এখানে নোরাডের যে একটা কমিটমেন্ট আছে, এটা হাসান ফেরদৌস ভাই হয়তো খুব ভালো করে এক্সপ্লেন করবেন, সেখানে কিন্তু দেয়ার পার্ট, নেটোতে দেয়ার পার্ট। তো ফলে এরা প্রত্যেকে কমিটেড যে এরা কার আপনার প্রতিরক্ষাটা তারা কাকে সিকিউরিটি দিবে, সেফটি দিবে। তো এখন আপনি এক টিমের প্লেয়ার, আমরা এক জায়গায় আছি যে আমরা এখানে সিকিউরিটি মেনটেন করব। আপনি আর আমি যদি মারামারি লেগে যাই, তখন কিন্তু আপনার ঘর অরক্ষিত হয়ে পড়ে, আমার ঘর অরক্ষিত হয়ে পড়ে। কাজে এত বড় মানে এরকম একটা রিস্ক আমরা নিব না। সো এই সব নানা কারণে আমরা খুব বেশি মানে যে আতঙ্কিত তা না। কিন্তু আমি যে জিনিসটা বলতে চাই যে আপনি খেয়াল করবেন যে মার্ক কার্নির যে রিয়াকশন, কানাডিয়ান গভর্নমেন্টের যে রিয়াকশন, সেই রিয়াকশনটা কিন্তু খুবই মানে কি বলবো, একেবারে কনজারভেটিভ। আমি যদি বলি, হয়তো আর কোনো একটা শব্দ মানে খুব ভালো হতো, মানে অনেক চিন্তা ভাবনা করে প্ল্যান করে মার্ক কার্নি যে রিয়াকশনটা দিয়েছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে এসেছে, সেটা নিয়ে কিন্তু সে খুব বেশি যে মানে হার্শ হয়েছে বা খুব বেশি ক্ষুব্ধ হয়েছে সেটা কিন্তু না। কিন্তু সে আবার বলছে যে দ্য নেক্সট প্রসেস, সেখানে যখন নতুন গভর্নমেন্ট তৈরি হবে, সেই গভর্নমেন্টটা যেন ইন্টারন্যাশনাল যে রুলস রেগুলেশনস আছে, ডেমোক্রেসি, সেখানকার জনগণের মতামত তার প্রেক্ষিতে হয়। এখন মানে এখানে কিন্তু তার প্রতিক্রিয়াটা খুব সতর্ক প্রতিক্রিয়া, সে কিন্তু এখানে অ্যাগ্রেসিভ হয় না, সেটাও তার একটা মানে ক্যানাডিয়ান প্রাইম মিনিস্টারের সেটাও তার একটা টেকনিক, যে সে আসলে ট্রাম্পকে হোস্টেল করতে যাচ্ছে না।
সো ট্রাম্পকে শান্তও রাখতে চাচ্ছে, আবার তার যেখানে যেখানে কাজ, যেখানে যেখানে প্রোটেকশনের দরকার সেই কাজগুলো সে করে যাচ্ছে। আবার নাজমুল ভাই যেটা বলছিলেন যে প্যারিসের বৈঠকে এই যে গ্রিনল্যান্ড নিয়ে যেখানে কথাবার্তা হয়েছে, সেখানে তিনি বলেছেন যে এটি তাদের ব্যাপার, ড্যানিশ গভর্নমেন্টের ব্যাপার বা ওদের ব্যাপার। সেখানে কিন্তু এটাও বলেছেন যে মানে এটা নেটোর দায়িত্ব। সো মানে নেটো এখানে একটা রোল প্লে করবে। আবার কিন্তু সেই একই জায়গায় কানাডার ক্ষেত্রে যে কথা, গ্রিনল্যান্ডের ক্ষেত্রে কিন্তু তিনি সেই একই ফর্মুলাতে গেছেন যে নেটো এখানে একটা পয়েন্ট হয়ে দাঁড়াবে, তারা এখানে প্রতিরক্ষা দিবে। সো মানে এই দুটো জায়গার ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে যদি আমেরিকা আগাইতে আসে, সেখানে এক ধরনের নিজেদের মধ্যেই সমস্যা তৈরি হবে। সো সেই জায়গায় আমার মনে হয় না যে খুব বেশি এখন আপনাদের ফরেন মিনিস্টার আগামী সপ্তাহে গ্রিনল্যান্ড নিয়ে কথাবার্তা বলতে সেখানে যাবেন। সেখানে কি আলাপ আলোচনা হবে আমরা জানি না, বাট আমার কাছে মানে ক্যানাডিয়ান যে রিয়াকশন, সেই রিয়াকশনটা থেকে আমার কাছে মনে হয় যে খুব বেশি রকম অ্যাগ্রেসিভ কিছু যে এইসব জায়গাগুলোতে হবে সেটা মনে হয় না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনি আমাকে 1 মিনিট টাইম দিলে আমি ইমিগ্রেশনের পয়েন্টে একটা কথা বলতে চাই, জি, যদি জি। মনে করেন যে ইফ ইউ হ্যাভ টাইম। জি প্লিজ গো হেড। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে কি, আমরা দেখেন আপনি যে কথাটা বলেছেন তাহের ভাই, যে এটা পলিটিক্যাল ডিসিশন, পলিটিক্স চেঞ্জ হয়ে গেলে হয়তো চেঞ্জ হয়ে যাবে, আই ডোন্ট থিংক সো। কারণটা হলো কি যে দেখেন, এটা শুধু যে আমেরিকার বিষয় তা না, আমরা যদি কানাডার দিকে তাকাই, একই রকম অবস্থা কিন্তু তৈরি হয়েছে। জাস্টিন ট্রুডোকে ক্ষমতা থেকে চলে যেতে হয়েছে জাস্ট বিকজ অফ দা এই ইমিগ্রেশন, একটা সে ম্যাস আপ করে ফেলেছে। হ্যাঁ, আপনি ধরেন নট অনলি বাংলাদেশ, সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে গত 2 বছরে 3 বছরে কি পরিমাণ লোক এসেছে, তারা ডিসিশনে নিয়ে ফেলেছে আপনার বাংলাদেশে। আমি যদি বাংলাদেশের এক্সপ্রেসটা বলি, আমি ক্যানাডিয়ানে এই এক্সপ্রেসটা আপনার আমেরিকার ক্ষেত্রে প্রযোজ্য হইতে পারে। আপনার ধরেন তারা ডিসিশন নিয়ে ফেলেছে, নানা রকম বাংলাদেশে কোম্পানি হয়ে গেছে, তারা ব্যাংকে গিয়ে আপনার নামে একটা কোম্পানি গঠন করে ব্যাংক থেকে আপনাকে লোন দিয়ে সেই লোন অ্যাকাউন্টে রেখে ম্যানেজার পার্সেন্টেজ নিচ্ছে, ও পার্সেন্টেজ নিচ্ছে, সেটা দেখে ভিজিটর ভিসা অ্যাপ্লাই করে আপনি ব্যবসায়ী, আপনি কানাডায় আসতেছেন। তাকে বলা হচ্ছে যে তুমি কানাডায় যাওয়া মাত্র তুমি ওখানে ওয়ার্ক পারমিট হয়ে যাবে, তুমি কাজ করবে, তোমার এই সব টাকা হয়ে যাবে। এবং এই একেবারে রীতিমতো পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে, ফেসবুকে পোস্টিং দিয়ে, ইউটিউবে বক্তৃতা করে এই ইয়েটা হচ্ছে, এবং মানুষ বাড়িঘর বিক্রি করে দেন ধরা মানে লোন টোন করে তারা আসছে। আসার পর তারা দেখতেছে ও নো। আমার সঙ্গে একজনের কথা হয়েছে, সিলেটের একজন, তাকে বলা হয়েছিল যে ভাই তুমি টরন্টোতে নামবা, নেমে ওখানে কেবল আপেল টোকায় প্রতি মাসে তুমি 2 লাখ টাকা ইনকাম করবা। এখন সে নেমে এসে টরন্টোতে কোথাও আপেল বাগান দেখে না। হ্যাঁ, এই যে বিষয়গুলো, আমাকে একজন আপনার ইমিগ্রেশন পয়েন্ট থেকে একজন আমাকে রাত 2:30টার সময় ফোন করে বলছে যে আমি তোমার দেশের একটা ইন্টারেস্টিং স্টোরি তোমাকে শোনানোর জন্য এত রাতে ফোন করলাম। কেউ একজন সে এখানে এয়ারপোর্টে নামছে, তাকে জিজ্ঞেস করে, তার ইয়েতে লেখা আছে সে বিজনেস করে, তাকে জিজ্ঞেস করছে যে তুমি মানে হোয়াট টাইপ অফ বিজনেস ইউ ডু, সে বলছে আমি পানি পড়া দিই। ও পানি পড়া দেয় মানে পানি পড়া দিই। এখন ইন্টারপ্রেটার ডেকে তাকে যখন জিজ্ঞেস করছে হোয়াট ইজ দিস, সে যখন বুঝাই দিছে, তখন আপনার ওখানকার যত অফিসার, সিকিউরিটি, ইমিগ্রেশন হাসতে হাসতে শেষ। এখন সে পানি পড়া দেয় যে বাংলাটা শুদ্ধ করে বলতে পারে, এই সব লোকই কিন্তু চলে আসে, কারণ কানাডায় আসার পর পরে এখানে আপনি ওয়ার্ক পারমিট পাবেন, মাসে 1 লাখ টাকা ইনকাম করবেন। সেম থিওরিটা কিন্তু অন্যান্য দেশে হচ্ছে। ফলে এই যে জায়গাটায় এখন আপনি আমেরিকা বলেন, কানাডা বলেন, ইউরোপিয়ান দেশগুলো বলেন, সব জায়গায় এবং এত মানুষগুলো এসে এদের যে সোশ্যাল স্ট্রাকচার, আপনি যে এলাকাটায় থাকেন তার ভাই, আপনার এলাকাটায় যে স্কুলটা আছে, সেই স্কুলের একটা প্ল্যান আছে, বাজেট আছে, যে সেই স্কুলে কতটা বাচ্চা পড়বে, কতজন শিক্ষক থাকবে, ওই এলাকাটায় কতজন চিকিৎসক আছে, কতজনের স্বাস্থ্য সেবা থাকবে, সবকিছুর কিন্তু একটা প্ল্যান আছে। আপনি 10 জনের ক্যাপাসিটি যদি এলাকাটা থাকে, সেখানে যদি 20 জন হয়, তাহলে কিন্তু আপনার যে সেবা, আপনার সেবা কিন্তু সেখানে বাধাগ্রস্ত হচ্ছে। ফলে আপনি কিন্তু ডাক্তারের কাছে গিয়ে আগে 1 ঘন্টা থাকতেন, এখন যখন 4 ঘন্টা বসে থাকেন, তখন আপনি কিন্তু ক্ষুব্ধ হন, এবং আপনি ক্ষুব্ধ হয়ে আপনি আপনার সিটি কাউন্সিলরকে বকা দেন, আপনার এমপি কে বকা দেন, আপনি আপনার গভর্নমেন্টকে বকা দেন, এবং সেইটা প্রতিফলনগুলি কিন্তু ঘটছে। আজকে আমেরিকা যেটা হচ্ছে, কানাডাতে যেটা হচ্ছে, ইউরোপীয় দেশগুলোতে আগামী কয়েক মাসের মধ্যে যেগুলো শুরু হবে, লন্ডনে যেটা হচ্ছে, সবই কিন্তু এই একটা চেইন। এই পর্যন্ত আমার বক্তব্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এখন যাই আমরা আহসান ভাই আপনার কাছে সর্বশেষ আপনার বক্তব্য মন খুলে শুনি এখন। সো আমরা প্রাণ ভরে শুনবো, মন খুলে শুনি। বাট এটা খুব আজব ঘটনা যে উনি তাবিজ পড়া দেয়, তাবিজ না পানি পড়া দিয়ে সে ব্যবসায়ী হয়ে গেছে আপনার। দ্যাট মিনস পানি পড়া দিয়ে সে কত টাকা ইনকাম করেছে আপনি বুঝতে পেরেছেন হাসান ভাই? সবাইকে শুভেচ্ছা।
সবার বক্তব্যই আমরা মোটামুটি একই কথাই বললাম এবং সবই আমরা এগ্রি করি আমরা, কিন্তু এর পেছনের আইডিওলজিটাকে মাথায় রাখতে হবে। কি হচ্ছে আসলে, রাজনীতিটা কি, ইমিগ্রেশন নিয়ে রাজনীতিটা কি, পছন্দ করতে পারি না করতে পারি, কিন্তু হোয়াট ইজ দ্য পলিটিক্স বিহাইন্ড ইট। পলিটিক্সটা হচ্ছে এই যে আমি অনেকবার বলেছি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপও বটে, বাট প্রথমত মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলি আগে, তা হচ্ছে যে 2040 সাল নাগাদ এই দেশটা মূলত একটি অশ্বেতকায় প্রধান দেশে পরিণত হবে ডেমোগ্রাফিক্যালি। 2040 সালের যে পরবর্তী সেন্সাস হবে তাতে এই দেশের হওয়ার কথা একটা মাইনরিটি মেজরিটি কান্ট্রি। কেমন, ইনফ্যাক্ট এখনই এই মুহূর্তে কিন্তু আমেরিকা একটা মাইনরিটি মেজরিটি কান্ট্রি। যদি আমি কিন্ডার গার্ডেনের এনরোলমেন্ট ধরি, আমি কিন্ডার গার্ডেনে কত পরিমাণ ছাত্রছাত্রী আছে তাদের সংখ্যা ধরলে অলরেডি আমেরিকা কিন্তু একটা মাইনরিটি মেজরিটি কান্ট্রি, এবং একটা ভয়াবহ একটা প্রতিক্রিয়া তৈরি করেছে আমেরিকানদের মনে। ডেমোক্রেটরা যখন ক্ষমতা থাকে, আপনারা জানেন ডেমোক্রেটরা ওয়েলকাম করে, তার রাজনৈতিক কারণে হোক আদর্শগত কারণে হোক, কিন্তু এখন যে সরকার ক্ষমতায় আছে সেই সরকার খুব স্পষ্ট একটা কথা বলেছে যে তোমরা মানে অশ্বেতকায়রা, তোমরা মানে যারা খ্রিস্টান নও তারা, তোমরা মানে যারা তৃতীয় বিশ্ব থেকে এসছো, তারা আমেরিকার সভ্যতার জন্য একটা হুমকি স্বরূপ। শুধু আমেরিকার জন্য না, পশ্চিমা বিশ্বের জন্য। যদি আপনারা 3 সপ্তাহ আগে আমেরিকা যেই তাদের জাতীয় নিরাপত্তা স্ট্র্যাটেজি পেপার সাবমিট করেছে, তাতে ইউরোপকে বলা হচ্ছে, ইউরোপ তুমি তোমার ইমিগ্রেশন নীতি বদলাও, না বদলালে তোমার সভ্যতা ধ্বংসের মুখে পড়বে। আপনি ভাবুন, আমেরিকা থেকে বসে আমেরিকা অ্যাডভাইস করছে ইউরোপকে যে তোমার সভ্যতা ইমিগ্রেশনের কারণে ধ্বংসের মুখে। পরশুদিন আমাদের স্টেফেন মিলার সাহেব স্পষ্ট করে বলেছেন, না পরশুদিন না, গত সপ্তাহে আমি এই কথা উল্লেখ করেছিলাম এই অনুষ্ঠানে, তা হচ্ছে উনি বলেছেন যে এদেশে যারা আসে তৃতীয় বিশ্ব থেকে, উনি মূলত বলছেন বলেছিলেন সোমালিয়া নিয়ে, কিন্তু এটাকে এক্সপ্যান্ড করেছেন তিনি, যে যারা আসে থার্ড ওয়ার্ল্ড থেকে, আফ্রিকা থেকে বিশেষ করে, তারা কেউ ইংরেজি শেখে না, তারা কেউ অ্যাসিমিলেট হয় না, তারা কেউ এদেশের কালচারকে গ্রহণ করে না, এবং তার ছেলেমেয়েরাও করে না, তাদের বাবা মার মতো ছেলেরাও ক্রিমিনাল। আমি অঙ্ক দিয়ে বুঝিয়ে বলেছিলাম কথাটা সম্পূর্ণ মিথ্যা, কথাটা সম্পূর্ণ মিথ্যা। কারণ সেকেন্ড জেনারেশন দেখা গেছে অ্যাটলিস্ট 1/3 আয়ের দিক থেকে বেশি, এবং শিক্ষার ক্ষেত্রে বহুত অংশে তারা ফার্স্ট জেনারেশন থেকে এগিয়ে আছে। এবং ইনফ্যাক্ট মার্কিন যুক্তরাষ্ট্রে এই নতুন জেনারেশনই মার্কিন দেশটাকে এইভাবে বাড়ি আছে। এই টেকনোলজিক্যাল আমেরিকা যে বলি আমরা, এটা মূলত এই তৃতীয় বিশ্ব থেকে আসা মানুষদেরই অবদান। সেটা আমরা চাচাতে পারি, বলতে পারি আমরা, কিন্তু এই সরকারের সিদ্ধান্ত হচ্ছে এই যে তারা চায় না। তারা কাদেরকে চায়? তারা, ট্রাম্প সাহেব নিজে বলেছেন, নরওয়ের লোক তিনি চান, যাদের যাদের চুল রঙিন এবং চোখ ব্লু, স্পষ্ট করে বলেছেন। নতুন যে ইমিগ্রেশন আইন করা হচ্ছে তাতে বলা যারা দক্ষিণ আফ্রিকা থেকে, মানে শ্বেতকায় রক্ষণশীল খ্রিস্টান, এমন লোককে আমরা চাই। দিস ইজ দ্য পলিসি। এখন আমি চাচাতে পারি, আমি অঙ্ক দিয়ে বুঝিয়ে বলতে পারি যে না, আমরা ভাই তোমার দেশের জন্য জরুরি প্রয়োজনীয়। আমি অনেকবার বলেছি আমরা যে আমাদের রক্তেই আমাদের ঘামেই কিন্তু এই যে লম্বা ইন্টারকন্টিনেন্টাল হাইওয়ে আমরাই বানিয়েছি, কিন্তু আমরা আমেরিকার যে অর্থনৈতিক সমৃদ্ধি আমাদের রক্তে ঘামেই কিন্তু আছে, আমাদের রক্ত ঘাম ছাড়া নয় কিন্তু। এবং আমেরিকা আমাদের রক্ত ঘাম ছাড়া কিন্তু আমেরিকা সমৃদ্ধি অর্জন করবে, শুধু আমেরিকা না, মূল কারণ ডেমোগ্রাফিক। আমেরিকায় আমাদের বাদ দিলে শুধু আমেরিকা, পশ্চিমা বিশ্বেরই ডেমোগ্রাফি নেগেটিভ ডেমোগ্রাফি, অথবা খুবই সামান্য রকম পজিটিভ। জাপান, এমনকি চীন পর্যন্ত ডেমোগ্রাফিক্যালি ক্রমান্বয়ে একটি ডিসঅ্যাডভান্টেজ কান্ট্রিতে পরিণত হচ্ছে, কারণ বুড়োরা দীর্ঘদিন বাঁচে, নতুন কোনো বাচ্চা হয় না, ফলে একটা ডেমোগ্রাফিক ইমব্যালেন্স তৈরি হচ্ছে। যদি আমরা না থাকি এই দেশে যে সংকট তৈরি হবে, অর্থনৈতিক সংকট, তা মেটানোর এই দেশের পক্ষে সম্ভব হবে না বাড়তি লোক আমদানি করেও। যেমন ধরা যাক, আমরা অনেক বলছি ফার্ম লেবারের অধিকাংশ কিন্তু মূলত দক্ষিণ আমেরিকা থেকে আসা শর্ট টার্ম লোকজন, যারা এসে কাজ করে চলে যায়। এদেরকে বাদ দিলে অর্থনীতি কিন্তু ভেঙে পড়বে। অলরেডি কিন্তু মিড ওয়েস্টে আমরা দেখতে পাচ্ছি যে সার্ভিস সেক্টরে লোকের অভাব এত প্রকট যে অনেক ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে। তো আমরা চাচাতে পারি
তাতে কিছু আসবে যাবে না, কিন্তু সরকারের পলিসি হচ্ছে যে তোমাদের কারণে, তোমাদের মানে আবারও বলি, তোমরা মানে যারা অশ্বেতকায় এবং যারা ব্রাউন, যারা ব্ল্যাক, তাদের কারণে আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস পলিউটেড হয়ে পড়ছে, তোমাদেরকে বাদ দিয়ে আমাদেরকে এগুতে হবে। এবং এই কথাটা তারা ইউরোপকে বলছে। আমরা এই অবস্থায় আছি এখন। যে কথার আলোচনা হলো, আমি সম্পূর্ণ একমত, হচ্ছে যে আমরা কি করতে পারি। আমি আগেও বলেছি, আমি আবারও বলি, আমাদের একটাই কাজ, একথা প্রমাণ করা এই দেশে বসে যে আমরা তোমাদের জন্য প্রয়োজনীয়, ইউ নিড আস। এই যে কথাগুলি বলা হলো, 54% আমরা এদেশের সুযোগ সুবিধা গ্রহণ করি ইত্যাদি, এটা কিন্তু বেআইনি কিছু নয়। আইনকে আইনে আছে, আপনি সুযোগ নিতে পারেন। এবং এই আইনের অপব্যবহার, আপনার ধারণা নেই কি পরিমাণ হাসিডিক কমিউনিটি ব্যবহার করে। এদেশের ইহুদি, বিশেষ হাসিডিক কমিউনিটি, যাদের অনেক বাচ্চা কাচ্চা, সবচেয়ে বেশি অপব্যবহার করে কিন্তু সম্পূর্ণ ভিন্ন শ্বেতকায়দের একটা অংশই করে। কিন্তু আমাদের কাজ হবে যেন আমাদের দিয়ে কেউ আঙুল তুলে না বলতে পারে, এই তো ইন্ডিয়ানরা, এই তো বাংলাদেশিরা, এই তো সাউথ এশিয়ানরা, এরা সবচেয়ে খারাপ। ঠিক উল্টো করব আমরা। আমরা প্রমাণ করব যে আমরা তোমাদের জন্যে, আমি আবার বলি তোমাদের, দেশটা আমরা আদি না বলতাম আমরা, এখন আমরা বলতে ভয় পাচ্ছি আমি, তোমাদের জন্য আমরা জরুরি, ইউ নিড আস, এন্ড ইফ ইউ ক্যান প্রুভ দ্যাট উই আর রিয়েলি নেসেসারি, তাহলে আমাদের এই থ্রেটটা কিন্তু আর থাকবে না। কেমন কথা ছিল আজকে, কথা বলবো মিড টার্ম নিয়ে, কিন্তু মিড টার্ম বলার বোধহয় সময় থাকবে না বোধহয় আজকে। তাহের। হাসান ভাই, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। নাজমুল হাসান, এনিথিং এলস ইউ ওয়ান্ট টু অ্যাড? না, আমার মনে হয় আর অ্যাড করার কিছু নেই। থ্যাংক ইউ সো মাচ। এবং যেটা সবাইকে বলছিলাম আমরা আগেও, যে সবাই একটু সতর্কভাবে চলাফেরা করবেন, সতর্ক থাকবেন। জি, আনমিউট করেন, আপনার সাউন্ড আনমিউট করেন ইব্রাহিম যদি কখন। জি, আপনার আনমিউট আছে, ওকে। খালি আমরাই সতর্ক থাকবো এমন না, আমাদের আশেপাশের দেশে যে যেভাবে পারে বাঁচার চেষ্টা করুক, কেউ চীনের আশ্রয় নেই। এবং হাসান ভাই যেটা বললেন, এটাও যেমন ঠিক, ভারতীয়দের তো এই তালিকায় আনা হয় নাই, চীনের লোককেও তালিকায় আনা হয় নাই। আমি এখানে থামবো, জিয়া ভাইকে দেখে আমি মনে করি যে আমরা আমাদের দায়িত্বটা পালন করবো এবং আমরা আইন মানা, অভিবাসী, এইটা প্রমাণ করবো। জি ভাই, আসসালামু আলাইকুম। আপনি তো বাংলাদেশে, আমরা দেখিনি আপনাকে, আপনি যে আমাদের সাথে যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ সো মাচ এন্ড ওয়েলকাম। না, আমি আজকে সমস্তক্ষণই ছিলাম। খুব ভালো বক্তব্য হয়েছে, মর্তুজা থেকে শুরু করে হাসান, আমাদের ইব্রাহিম। এটাই দরকার ছিল, আমার কিছু বলার নাই, সব বলা হয়ে গেছে আর কি। তবু আপনি একটু বলে দেন সবাইকে, আপনি সবার মুরব্বী হিসাবে। জিয়া ভাই, একটু আপনি তবু একটু বলে দেন সবাইকে। যেটা বলা, যেটা হাসান লাস্টে বললো, সবাই যেটা বললো, যে আমাদের দায়িত্ব কিন্তু বেশি। আমাদের সরকার, বাংলাদেশ সরকার কিছু করতে পারবে না। আমরা যেসব করছি সেগুলো এমনভাবে করতে হবে যেন মানুষ মনে করে যে আমরা একটা ইম্পর্টেন্ট কমিউনিটি। আমরা প্রমাণ করেছি কিন্তু, বাংলাদেশের যে পুলিশ ছেলেটা মারা গেল, এত সম্মান দেওয়া হলো। আমরা এই রাস্তার মধ্যে মারামারি করে, গন্ডগোল করে টরে আমরা যদি এসব করি, এটা কয়েকজন করে, এটা দিয়ে আমরা অনেকবার আলাপ করেছি। আমাদেরকে নেইবারদেরকে সম্মান করতে হবে, আইনকে সম্মান করতে, তা না হলে কিন্তু একজন দুইজনের জন্য পুরো কমিউনিটি। আর যে হাসান যেটা লাস্টে যেটা বললো, 54% সহায়তা নেয়, যেমন যাদের 65 উপরে বয়স হয়েছে তারা তো নেবেই। এখন এগুলো কিন্তু ট্রাম্প সাহেব এগুলোকে টুইস্ট করছেন, কিন্তু আমাদের যেটা মনে হয় যে কিছু মোস্ট অফ দা, যেমন একজন আমাদের বাংলাদেশেরা ভিসা আসছে ইয়ে হয়ে, এটাকে বলে তোমার OP1 টাইপ ভিসা নিয়ে আসছে, তাদের কোনো সাপোর্ট সিস্টেম ছিল না, যেটা ইন্ডিয়ার ছিল, পাকিস্তানিদের ছিল। তারা এসে বিপদে পড়েছে, কিন্তু তাদের সেকেন্ড জেনারেশন যে কত ভালো করছে, আমাদেরকে ওখানে ফোকাস করতে হবে। যে যারা নিচ্ছে তারা দরকার ছিল নেওয়ার টাইম বিং। আমি অনেক ডেন্টিস্টকে জানি, যখন তারা স্টুডেন্ট ছিল তারা অনেক সহায়তা নিয়েছে, পরে তারা এত ট্যাক্স দিয়েছে যে ওই সহায়তা 100 বছর আগে নিচ্ছিল, ওইটাকে ধরতে লাভ নেই। তো আমাদের নিজেদের কিছু আছে যেটা আমাদের ভুল, কিছু আছে মিথ্যা ব্যবহার করা হচ্ছে, এগুলোকে আমাদের ঠিক করে আমাদের দেখাতে হবে যে আমরা আসলে কন্ট্রিবিউট করছি। তো আমি থামি। আর খুব ইম্পর্টেন্ট ছিল, যেন আমি আজকে ঢুকলাম, সব জিনিসের দরকার ছিল, এই জন্য এখানে এসে মনটা খারাপ ছিল। যে আর আক্তার ভাই চলে গেল, এটাও আমি মিস করছি, প্লেনে ছিলাম, তো সেই জন্য মনটা খারাপ হলো আর কি। তো ভালো থাক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ জনাব ডক্টর জিয়াউদ্দিন আহমেদ। আপনার সাথে
জি জি জি, হাসান ভাই কিছু বলতে চাচ্ছেন বোধহয়। আমি আমি একটা ছোট জিনিস অ্যাড করি, আমি তাহের এবং ইব্রাহিমকেও বলছি আমি, এই আমাদের যে সমস্ত বাঙালিদেরকে হোলসেল ক্রিমিনাল বলার যে টেন্ডেন্সি দেখতে পাচ্ছি আমি, প্লিজ এটাকে স্টপ করুন আপনারা। সবাইকে হোলসেল ক্রিমিনাল বলার যে টেন্ডেন্সি দেখতে পাচ্ছি আমি, সব যেন অপরাধ, আমরা সব আমরা যেন একটা অপরাধী জাতি হয়ে গেছি আমরা, তা কিন্তু নয়। অপরাধ করে সামান্য কয়েকজন লোক, অপরাধ সব, এবং এবং শুধু আমরা নয়, সব গোষ্ঠী কিন্তু পরে। যেমন আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, কালো মানুষরা, কালোদের সম্বন্ধে আমাদের কি ধারণা, শুধু আমাদের নয়, এদেশের সবারই ধারণা যে কালোরা খারাপ। জেসি জ্যাকসন, কালোদের নেতা, তিনি একবার বলেছিলেন যে আমি যখন হাঁটি রাস্তা দিয়ে ওয়াশিংটন ডিসিতে, আমি পেছন দিয়ে তাকিয়ে দেখি আমার পিছনে কেউ ফলো করছে কিনা। মানে একজন কালো মানুষ পর্যন্ত ভয় করে যে অন্য কালো মানুষ তাকে আক্রমণ করবে কিনা, কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু বানানো। জেসি জ্যাকসন কখনো কিন্তু আক্রান্ত হননি, তারপরেও তিনি এই যে ইমেজটা মাথার মধ্যে রয়ে গেছে, ছবিটা মাথার মধ্যে রয়ে গেছে, সেই ছবিটার কারণেই কিন্তু এই ভীতি ছড়ায়। ফলে আমাদের কাজ হবে, আমি আবারও বলি, এই ছবিটা বদলানো, প্লাস যেন আমরাই কারণ না হই এই ছবিটা বানানোর, এটা আমি জোর দিয়ে বলবো। জি ইব্রাহিম যদি সাউন্ড দেন। জি এবার আমরা কি ডিনাইলে থাকবো? আমরা তো আত্মসমালোচনা করবো, ম্যাগনিফাই করবো না, কিন্তু আত্মসমালোচনা আমরা করবো। ম্যাগনিফাই করছি এখানে, এই আলোচনাটা পুরোটাই মনে হলো যে না, আমরা সবাই মহাদোষী। এই আলোচনাটা শুনে আমার মনে হচ্ছে অন্তপক্ষে বাংলাদেশিরা যারা আমেরিকায় থাকে তারা একটা ক্রিমিনাল নেশন, তা কিন্তু নয়, ডেফিনেটলি নট। তা কিন্তু নয়। কেমন, আমি এটা বলার চেষ্টা করছি। রাইট, থ্যাংক ইউ সো মাচ। যাও যেটা জিয়া ভাই যেটা বলেছেন, জি জিয়া ভাই বলেন। এটা বললো, এটা আমার আজকে বক্তব্যে একবারও মনে হয় না কেউ বলেছে যে সবাই ক্রিমিনাল। সবাই বলেছে যে, ইভেন মুর্তজা থেকে শুরু করে নাজমুল, সবাই কিন্তু বলেছে যে কিছু মানুষ তাদের জিনিস করছে যেটা আমরা সবাই ইয়ে হচ্ছে। সুতরাং কেউ ঢালাভাবে বলছে না, বলা উচিত না। এবং আমাদের ঢালাভাবে বলা উচিত যে আমরা মেজরিটি মানুষ ভালো, সেটা আমাদের বলা উচিত এবং দেখানো উচিত যে আমাদের অর্জনগুলো, আমরা তো আমাদের অর্জনগুলো এবং বলি না। we are- আমরা আমাদের খালি children খালি রা- ভালো এটা বলবো না, আমরা যে কন্ট্রিবিউট করতেছি, আপনি যেটা বললেন একটু আগে, যে হয়তো একজন $20,000 আপনার সরকারি সহযোগিতা নিয়েছে, কিন্তু সে যে $2 মিলিয়ন যে আপনার ট্যাক্স দিয়েছে, এটা তো আমরা আলোচনা করছি না, রাইট? এবং আমেরিকান সোসাইটিতে তার যে কন্ট্রিবিউশন, বিং এ প্রফেশনাল, এটা তো আলোচনা হচ্ছে না। সো এই বিষয়টা আমাদের সামনে আনতে হবে যে ওকে, সো সামওয়ান কুড টেক এ অ্যাসিস্ট্যান্ট, বাট অ্যাসিস্ট্যান্টের পরে সে তাকে বিল্ড আপ করে সে দিয়েছে কি, এটাও আলোচনা আনা উচিত। থ্যাংক ইউ সো মাচ ইব্রাহিম সিদ্দিক খোকন, থ্যাংক ইউ জিয়া ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ আমাদের হাসান ভাই, আপনাকেও সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।